ঠিক আছে, সাউন্ড শোনা যাচ্ছে? কেউ অনলাইনে থাকলে আমাকে একটু রিপ্লাই করো তো। ঠিক আছে, সাউন্ড শোনা যাচ্ছে? কেউ সবকিছু ক্লিয়ার আছে? রাহুল স্যার, যদি লাইভে থাকেন তাহলে একটু লিঙ্কটা একটু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিতে হবে। ঠিক আছে, সবাই একটু আসুক, আসলে আমরা ক্লাসটা শুরু করবো আর কি। ঠিকঠাক আছে সবকিছু? আমরা একটু অপেক্ষা করি, সবাই আসুক, যেহেতু কোনো আহ, পূর্ববর্তীতে কোনো যেহেতু নোটিশ দিই নাই, তাহলে অনেকে হয়তো জানে না যে আমাদের আজকে ক্লাসটা হবে। আহ ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার মশিউর হোসেন। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? অনেকদিন পর তোমাদের সাথে ক্লাসে বসলাম। ওকে, তো আমি আমার ব্যক্তিগত কাজে বেশ কিছুদিন ব্যস্ত ছিলাম, এই জন্য। হুম হুম। স্যার আপনাকে অনেক মিস করছি। আচ্ছা। তো আহ অনেকটুকু ব্যস্ত ছিলাম অনেকদিন ধরে। তো আহ এই ঈদে মোটামুটি ভালো একটা বন্ধ আছে। ঠিক আছে, তো এই বন্ধে চিন্তা করলাম যে এখন তো মনে করো আহ এসএসসি পরীক্ষার্থী তোমরা, তো তোমাদের আসলে এই যে এসব ঈদ উৎসব এসব কোনো কিছু নাই আসলে। ঠিক না? যারা পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী, ঠিক আছে, এই দুটা পরীক্ষা হচ্ছে লাইফের ইম্পর্টেন্ট দুটো পরীক্ষা। তো এখানে হচ্ছে কোনো আহ, উৎসব টুৎসব এই পরীক্ষার আগে এসব মানে উৎসব টুৎসব করার আসলে খুব বেশি কি থাকে না, মোটিভেশন থাকে না, এক্সাইটনেস থাকে না। ঠিক আছে, তো আহ, এই বন্ধে আমরা বসে বসে চিন্তা করলাম যে যদি এমসিকিউ টুকু আমরা একটু সলভ করতে পারি, যদিও সিকিউ সলভ করার খুব বেশি টাইম আমাদের হাতে নাই, যেহেতু 10 তারিখ থেকেই পরীক্ষা। ঠিক আছে, 10 তারিখ থেকে যদি পরীক্ষা হয়, তোমরা আহ, তোমরা আহ, আহ, 10 তারিখ থেকে যেহেতু বাংলা পরীক্ষা, তো তোমরা বাংলার প্রিপারেশন শুরু করে দিবা 5-6 তারিখ থেকে, ঠিক না? কারণ প্রথম পরীক্ষাগুলো ভালো করা খুবই ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে তোমার মোটিভেশন ধরে রাখবে, কনফিডেন্স বাড়াবে। তোমার বাংলা আর ইংরেজি যে চারটা পরীক্ষা আছে, এগুলো যদি তোমার ভালো হয়, তাহলে দেখা যাবে যে এই পরীক্ষাগুলো যে তুমি ভালো দিছো, এটা একটা ইম্প্যাক্ট কিন্তু বাকি পরীক্ষাগুলোতে পড়বে। তো এগুলো ভালো হলে কাইন্ড অফ ওগুলোতে একটু ভালো কনফিডেন্স থাকবে যে না, ভালো করবো। বাট তুমি যদি আহ ভেরি বিগিনিং তুমি যদি বাংলা যদি খারাপ করে ফেলো, তাহলে তোমার মোটিভেশন চলে যাবে যে আসলে বাংলায় খারাপ করে ফেললাম, বাকিগুলো কি অবস্থা হবে। ঠিক আছে, তো সেই হিসেবে আহ আর কি, তো এটা হচ্ছে আহ কোন একটা টেস্ট পেপারের আসলে পাঞ্জেরি অথবা লেকচার কোন একটা টেস্ট পেপারের হচ্ছে লাস্টের দিকে কিছু সাজেশন দেওয়া থাকে। যেমন ধরো একটা চ্যাপ্টারে হচ্ছে আমাদের অলমোস্ট, আমরা যদি গতানুগতিক গাইড বইগুলো যদি দেখি, একটা চ্যাপ্টারে অলমোস্ট 200-300 এমসিকিউ দেওয়া থাকে। বাট পরীক্ষার আগের রাতে কিংবা পরীক্ষার কয়েকদিন আগে আসলে এত এমসিকিউ পড়া আসলে কোনো মতেই সম্ভব না। তুমি একটা চ্যাপ্টারের জন্য সর্বোচ্চ হইলে তুমি সেম টাইপের তুমি হল 20-30টা, তুমি বেশি 20-30টার বেশি পাবা না এমসিকিউ, সেম মানে ডিফারেন্ট টাইপের আর কি। ঠিক আছে, একটা এমসিকিউ তার অনুরূপ এমসিকিউ রিভিশন দেওয়ার কিন্তু সময় তোমার নাই পরীক্ষার আগে। যেটা দেখবা সেটা ইউনিক এমসিকিউ হইতে হবে। ঠিক আছে, ধরো বাস্তব সংখ্যা আমি বললাম এখানে 20-25টা টাইপের এমসিকিউ হয়, তাহলে ওই একটা করে প্রত্যেকটা টাইপ থেকে একটা একটা করে 20-25টা টাইপের তুমি এমসিকিউ 20-25টা এমসিকিউ দেখে যাবা।
তাতে করে তোমার রিভিশন দেওয়ার যে সময়টুকু, এটা আসলে সেভ হয়ে যাবে। ঠিক আছে? তো পরীক্ষার আগে রিভিশনে রাখা, প্রত্যেকটা টাইপ রিভিশনে রাখা, এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে? তো এখানে যদি আমরা, আমার সাউন্ড কি, এটা আসলে সেভ হয়ে যাবে। আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে? তোমরা একটু জানাইও আমাকে, যারা আসো আর কি। আচ্ছা, তো এইখানে হচ্ছে এই চ্যাপ্টারে টোটাল হচ্ছে, আমি দেখলাম যে এইখানে টোটাল চ্যাপ্টার ওয়ানে হচ্ছে তোমার প্রায় 46টা এমসিকিউ দিছে। ওকে, আমাদের ম্যাথে টোটাল চ্যাপ্টার আছে 17টা। আমরা যদি 46টা একটা চ্যাপ্টারে যদি এরকম ধরো আমরা 30টা করে যদি এমসিকিউ যদি সলভ করি, আমরা যদি 30টা করে যদি এমসিকিউ যদি সলভ করি, তাহলে আমাদের টোটাল এমসিকিউ সলভের প্রায় সংখ্যা দাঁড়ায় হচ্ছে অলমোস্ট, আমি যদি ধরো 30টা করে এমসিকিউ সলভ করলাম এক পার চ্যাপ্টারে, 17, এটা একটা অ্যাভারেজ হিসাব আর কি, 510টা এমসিকিউ। তো এরকম 600 700, তুমি যদি 700 800 যদি এমসিকিউ তুমি যদি সলভ করো, দ্যাটস এনাফ। মানে এটা অনেকটুকুই এনাফ। ঠিক আছে? তো দেখা যায় যে বারবার হচ্ছে এই এমসিকিউ গুলো থেকে ঘুরে ফিরে বারবার পরীক্ষায় কোয়েশ্চেন আসে। ঠিক আছে? তো এই সাজেশনটা হচ্ছে তাদের জন্য, যারা চায় যারা চায় ভাই আমাকে এমন একটা কিছু দেন যেখান থেকে পড়লে আমি এই 90 to 95% এমসিকিউ কমন পাবো। ঠিক আছে? 85 থেকে 90 অথবা 90 থেকে 95%, মানে 90%, অ্যাপ্রক্সিমেটলি 90% এমসিকিউ আমি কমন পাবো যেখান থেকে পড়লে। ঠিক আছে? যে আমাকে এমন 1000 এমসিকিউ দেন, এমন 1200 এমসিকিউ দেন, এমন 800 এমসিকিউ দেন, যেগুলো পড়লে, যেগুলো প্র্যাকটিস করলে আমি 90% এমসিকিউ কারেক্ট করে আসতে পারবো। এই সাজেশনটা হচ্ছে তাদের জন্য বেসিকলি। মাহফিজা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমাদের অলমোস্ট 2টা বেজে গেছে। আমি এতক্ষণ ওয়েট করতেছিলাম 2টা থেকে ক্লাসটা শুরু করার জন্য। ঠিক আছে? আচ্ছা, আমরা প্রথম এমসিকিউতে আসি। তো এখানে বাস্তব সংখ্যার প্রথম টাইপের এমসিকিউতে দেখা যায় যে বাস্তব সংখ্যার যে শ্রেণীবিন্যাসটুকু আছে তোমাদের বইয়ে একটা চার্ট যে দেওয়া আছে। ঠিক আছে, আমি যদি একটু চার্টটা যদি একটু দেখাই, ম্যাথ বই তো এখানে মনে হচ্ছে নাই। আচ্ছা, আছে। হ্যাঁ, হ্যাঁ। এখানে যে আহ এখানে যে একটা চার্ট দেওয়া আছে বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাসের, কোথায়, একদম প্রথমেই। ঠিক আছে? তো এখান থেকে একটা এমসিকিউ থাকবে, এই চার্টটা থেকে, এই যে এই চার্টটা থেকে একটা এমসিকিউ থাকতে পারে, এই চার্টটা থেকে একটা এমসিকিউ থাকতে পারে। ঠিক আছে? একটা এমসিকিউ থাকতে পারে এই চার্টটা থেকে। এবং তোমার পরবর্তীতে এই চ্যাপ্টারের প্রবলেমগুলো সলভ করার জন্য এই চার্টটা পড়া খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ওকে? আচ্ছা, তো এখন বলছে কোনটি স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা আমরা নর্মালি কাদেরকে ধরি? স্বাভাবিক জীবনে আমাদের যে সংখ্যাগুলো আসলে কাজে লাগে, যেগুলো 1 2 3 4, ঠিক আছে, এগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। তো এখানে এই যে সংখ্যা, এখানে আহ এখানে এই যে -1 √2 5 এগুলো স্বাভাবিক সংখ্যা না। স্বাভাবিক সংখ্যা হচ্ছে গিয়ে কি 3, 1 2 3 4 5, এভাবে গোটা গোটা সংখ্যাগুলোকেই স্বাভাবিক সংখ্যা বলা হয়, ন্যাচারাল নাম্বার বলা হয়। ঠিক আছে? আর স্বাভাবিক সংখ্যার সেট যদি বলা হয়, তো সেটাকে নর্মালি n দ্বারা প্রকাশ করা হয়, সেটা কি 1 2 3 4, এভাবে। আর স্বাভাবিক সংখ্যার সেট এটা হচ্ছে একটা অসীম সেট, মনে রাখবা। স্বাভাবিক সংখ্যার সেট একটা অসীম সেট, এগুলো আসতে পারে। একটা এমসিকিউ তুমি যদি পড়ো, তাহলে কোন অপশন গুলো হবে না সেটাও পড়বে, কোন অপশন গুলো হবে সেটাও পড়বে। আমি যদি বলি ক নাম্বার, এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। আর √2 এটা অমূলদ সংখ্যা। 5/2 এটা ভগ্নাংশ। আর যদি স্পেসিফিক ভাবে বলি, এটা হচ্ছে একটা অপকৃত ভগ্নাংশ। এটা হচ্ছে গিয়ে কি একটা অপকৃত ভগ্নাংশ। ঠিক আছে? বুঝলাম এটা। বলছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা নিচের কোনটি। আচ্ছা, মৌলিক সংখ্যা কাদেরকে বলা হয়? যাদের দুইটা উৎপাদক আছে শুধুমাত্র, তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয়। ঠিক আছে? যেমন ধরো উৎপাদক মানে কি, যে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায় ওই সংখ্যাকে। কিন্তু এই যে ওয়ান, কে তুমি ওয়ান দ্বারা ভাগ করতে পারবা,
ঠিক আছে, আর কোনো কিছু দ্বারা ভাগ করলে তোমার পূর্ণ সংখ্যা আসবে না, ভগ্নাংশ চলে আসবে। এই যে টু, টু কে তুমি ওয়ান দ্বারা ভাগ করতে পারবা, টু দ্বারা ভাগ করতে পারবা। ঠিক আছে, তার মানে টু কে একটা মৌলিক সংখ্যা বলা যায়। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু ওয়ান থেকেই শুরু করছি, তাহলে টু হচ্ছে মিনিমাম, মানে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। ঠিক আছে, থ্রিও মৌলিক সংখ্যা, বাট থ্রিটা হচ্ছে টু থেকে বড়, আর এখানে বলছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। ঠিক আছে, আচ্ছা, এই অপশনটা হবেই না, এক তো মৌলিক সংখ্যাই না, এক মানে এই দুইটা অপশন হবেই না। টু আর থ্রি হচ্ছে মৌলিক সংখ্যা, যাদের মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে টু, ছোট হচ্ছে টু। ওকে, আচ্ছা, সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে একসাথে কি বলে? একসাথে বাস্তব সংখ্যা বলে। এই যে আমরা বাস্তব সংখ্যার যে ক্লাসিফিকেশন, যে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা কাদেরকে বলা হচ্ছে একটু দেখো তো ভাই। বাস্তব সংখ্যা কাদেরকে বলা হচ্ছে? এই দুই ধরনের সংখ্যা মিলেই কিন্তু বাস্তব সংখ্যা হচ্ছে, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা মিলে। ঠিক আছে, বুঝছি। ওকে, আচ্ছা, এরপরও হচ্ছে, আচ্ছা এটাও তাইলে বুঝলাম, এটা হচ্ছে বাস্তব সংখ্যা। ওকে, হুম 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 হুম, ঠিক আছে, বোঝা যাচ্ছে। আচ্ছা, আমার এই সেটআপটা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা? ঠিক আছে, এই সেটআপটুকু ঠিক আছে কিনা ক্লাস নেওয়ার জন্য? তোমরা একটু আমাকে জানাও তো। আমি প্রথমবার এভাবে ক্লাস নিচ্ছি আসলে, যদি অনলাইনে পড়ানো হয়েছে, বাট তোমাদের ব্যাচে, 25 ব্যাচের যে রিভিশন ক্লাসগুলো যে নিয়েছিলাম, তোমাদের এই প্রথম এক্সপিরিয়েন্স হচ্ছে এরকম ক্লাসের। আচ্ছা, পূর্ণসংখ্যা সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? আচ্ছা, পূর্ণসংখ্যা সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? জেড দ্বারা প্রকাশ করা হয়। এন দ্বারা প্রকাশ করা হয় হচ্ছে কি কি স্বাভাবিক সংখ্যার সেটকে। ঠিক আছে, কিউ দ্বারা প্রকাশ করা হয় মূলদ সংখ্যার সেটকে, এটা হচ্ছে মূলদ। একটু লিখে রাখবে, তোমাদের কাছে যদি কারো কাছে যদি এই বইটুকু থাকে তাহলে একটু লিখে রাখবে যে এন হচ্ছে কি কি স্বাভাবিক সংখ্যার সেট, এটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, আর আর হচ্ছে কি কি বাস্তব সংখ্যার সেট। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে কি বাস্তব সংখ্যার সেট, লিখে রাখবা। আর জেড প্লাস যদি হয়, এটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট। জেড মাইনাস যদি হয়, এটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট। ঠিক আছে, বুঝলাম ভাই, এটা কি বুঝলাম? বুঝলাম এটা। হুম, এরপর হচ্ছে এত সংখ্যাগুলো কোন ধরনের সংখ্যা একটু খেয়াল করো, এখানে নেগেটিভ সংখ্যাও আছে, পজিটিভ সংখ্যাও আছে, জিরো আছে, এবং দেখা যাচ্ছে সবগুলো হচ্ছে গোটা গোটা সংখ্যা। তাহলে এদেরকে কি বলতে পারি? নেগেটিভ, আহ নেগেটিভ, পজিটিভ এবং যদি জিরো থাকে এবং এগুলো যদি গোটা গোটা সংখ্যা হয়, মানে ভাঙা সংখ্যা না হয়, তাহলে এদেরকে কি বলা হয়? পূর্ণ সংখ্যা বলা হয়। কি বলা হয়? পূর্ণ সংখ্যা বলা হয়। ডি। অনেকে আনসার করতেছো, হাসান হোসাইন বলতেছো ডি। ঠিক আছে, তো এখানে যদিও আনসার গুলো দেওয়া আছে, তবু আমরা একটু আনসার করার চেষ্টা করবো, এই আনসার গুলো দিকে না থাকি একটু আনসার করার চেষ্টা করি। ঠিক আছে, এবং যেহেতু আনসার দেওয়া আছে এই জন্য আমি আহ চিন্তা করলাম যে এখানে আমরা বাকি কোশ্চেন, বাকি অপশন গুলো আমরা অ্যানালাইসিস করবো একটু। ঠিক আছে, আচ্ছা, এত কোন ধরনের সংখ্যা? এত কোন ধরনের সংখ্যা? ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা। এখন তুমি যদি ক্যালকুলেটর মানো, জাস্ট একটু যদি ক্যালকুলেটর মানে এরকম তুমি যদি বুঝতে না পারো, জাস্ট কি করবা, ক্যালকুলেটর মেরে দিবা। ধরো 5 ডিভাইডেড বাই নিচে কত, নিচে হচ্ছে 80, এর মধ্যে 1/4। তো 1/4 তো স্বাভাবিক সংখ্যা না, তাহলে এটা কত আসতেছে? এটা আসতেছে 1/4, এবং এই 1/4 তো স্বাভাবিক সংখ্যা না। ঠিক আছে, অমূলদ সংখ্যাও না, কারণ এটা হচ্ছে 0.25, মানে এটা শেষ আছে। মূলদ সংখ্যা কাদেরকে বলা হয়? যাদের শেষ আছে। আর অমূলদ সংখ্যা কাদেরকে বলা হয়? যারা দশমিকের পর শেষ হয় না, মানে এলোমেলো ভাবে আসতে থাকে, এবং কিভাবে আসতেছে সেটা আমি জাজ করতে পারবো না। ঠিক আছে, তাদেরকে অমূলদ সংখ্যা বলা হয়। ঠিক আছে, তাহলে অমূলদ সংখ্যাও হবে না, মূলদ সংখ্যা হইতে পারে। ঠিক আছে, মূলদ সংখ্যা হইতে পারে, এবং মৌলিক সংখ্যাও না। ওকে, তাহলে এখন আমাকে যদি ঘ নাম্বারে মৌলিক না দিয়ে, দেখো ঘ নাম্বারে যদি আমাকে আরেকটা অপশন দেওয়া থাকতো, যদি বলা হয় এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, তাহলে আমি দেখাইতাম কিন্তু গ নাম্বারটা। দেখো যখন দুটো অপশন সিমিলার থাকবে, তখন যেটা একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট, যেটা খুব বেশি কাছাকাছি যাচ্ছে, তুমি সেটাই দেখাবা। ঠিক আছে, যেমন ধরো 5, এটা বাস্তব সংখ্যাও হইতে পারে, আবার 5 স্বাভাবিক সংখ্যাও হইতে পারে। এখন কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট? বাস্তব সংখ্যা, এটা তো আমরা সবাই জানি, ঠিক না? বাট বাস্তব সংখ্যার মধ্যে যে অনেকটুকু ক্লাসিফিকেশন আছে, তার মধ্যে যে স্বাভাবিক সংখ্যা হচ্ছে সেটা খুব বেশি স্পেসিফিক। এই জন্য আমরা খুব বেশি স্পেসিফিক যেটা হচ্ছে সেটা দেখাবো। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি এই বিষয়টা? ইজ ইট ক্লিয়ার অর নট?
বুঝছো? নিচের কোনটি মূলদ সংখ্যা তুমি ক্যালকুলেটর মারবা আবার, ক্যালকুলেটর মেরে দেখবা যে এই দেখো আমি তোমাকে একটা শর্টকাট ট্রিক্স শিখাই দিই। সেটা হচ্ছে এটা হবে না কেন, উপরেও মূলদ নিচেও মূলদ, মনে রাখবা অমূলদ সংখ্যার অমূলদ সংখ্যার যোগফল, ভাগফল, বিয়োগফল, ঠিক আছে, এরা সবসময় অমূলদ হবে। কি হবে এটা এরকম একটা এমসিকিউ ছিল তো মনে হয়। আচ্ছা কোথায় যেন ছিল, আসবে। অমূলদ সংখ্যার অমূলদ সংখ্যার ভাগফল, যোগফল, বিয়োগফল তোমরা একটু লিখে নিতে পারো, অমূলদ সংখ্যার যোগফল, বিয়োগফল আর ভাগফল কি হইতে পারে, অমূলদ হবে। আর গুণফলটা মাঝে মাঝে মূলদ হয়, মাঝে মাঝে অমূলদ হয়। ঠিক আছে, এটা আমি অ্যানালাইসিস করবো পরে, আমাদের এরকম একটা এমসিকিউ আছে। তুমি চাইলে এটা একটু লিখে নিতে পারো, যারা আসো আর কি, যারা দেখতেছো তারা একটু চাইলে লিখে নিতে পারো যে যোগ বিয়োগ আর ভাগ এরা সবসময় অমূলদ হবে, অমূলদ সংখ্যা। ঠিক আছে, আর এটাকেও ভাঙলে তুমি অমূলদ পাবা। ঠিক আছে, এটাকেও ভাঙলে তুমি অমূলদ পাবা। 1/√8 মানে হচ্ছে 2√2। এই যে √2 থাকার কারণে এই পুরো সংখ্যাটা কি হয়ে যায়, অমূলদ হয়ে যায়। আর এটা হচ্ছে 2√2 ডিভাইডেড বাই, এটা হচ্ছে √2 ইন্টু √3। তার মানে এই √2 কাটাকাটি করলে 2/√3, এই √3 থাকার কারণে এখানে আহ এই সংখ্যাটা অমূলদ হয়ে যায়। তাহলে এটাই হচ্ছে আলটিমেটলি মূলদ সংখ্যা। ঠিক আছে, তুমি চাইলে এটা সিম্পলিফাই করতে পারো। √18 মানে হচ্ছে, √18 মানে হচ্ছে এটা 3√2, আর √32 মানে হচ্ছে 4√2। তাহলে এটা কাটাকাটি করলে 3/4 হুইচ ইজ এ মূলদ সংখ্যা। ঠিক আছে, বুঝলাম তাইলে। 2/9 কোন ধরনের সংখ্যা, এটাও মূলদ সংখ্যা হবে, দরকার নয় দেখার। ওকে, এবার আসি। √12/75 এগুলো দরকার নাই, সেম কাহিনী, এগুলো সবগুলো সেম কাহিনী, এগুলো আমরা জাস্ট রিভিশন দিয়ে চলে যাই। আমি যদি বুঝতে না পারি, ক্যালকুলেশন করতে না পারি, জাস্ট ক্যালকুলেটর মেরে দিব। ঠিক আছে, এতটুকু হয়ে যাবে। তারপর কোনটি অমূলদ সংখ্যা, দরকার নাই এগুলো করার। ঠিক আছে, আচ্ছা এখানে আমি এটা একটু করাই দিই। দেখো, বলছে বলছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। ওকে, পৌনঃপুনিক যদি থাকে, এই 0.2 পৌনঃপুনিক, আচ্ছা 0.2 পৌনঃপুনিক মানে কি, এভাবে 2 আসতেই থাকে না। তাহলে অমূলদ সংখ্যা কখন হবে, যখন দশমিকের পর কিভাবে আসতেছে সেটা যদি আমি যাচ করতে না পারি। প্রথম কথা হচ্ছে দশমিকের পর আসতেই থাকবে, অসীম সংখ্যক সংখ্যা আসতেই থাকবে। ঠিক আছে, যদি কিভাবে আসে সেটা যদি আমি বুঝতে না পারি, তাহলে ওটা অমূলদ সংখ্যা হবে। বাট এটা তো আমি বুঝতে পারতেছি, 0.22 মানে বারবার 2 আসতেছে, তাহলে এটা অমূলদ সংখ্যা হবে না, এটা মূলদ সংখ্যা হবে। এবং এটাকে যদি আমরা ভগ্নাংশে যদি প্রকাশ করি, তাহলে 2/9। ঠিক আছে, আর অমূলদ সংখ্যাকে কিন্তু ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। অমূলদ সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। মূলদ সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, এটা বলার জন্য আমি এই এমসিকিউটা ধরছি। ঠিক আছে, আচ্ছা এগুলো সবগুলো সেম, এখানে সবগুলো একই কাহিনী। এরপর আমরা যাই একটু বাস্তব সংখ্যায় যাই, এখানে হ্যাঁ বলছে যে নিচের কোনটি অমূলদ সংখ্যা, নিচের কোনটি অমূলদ সংখ্যা, সেম দুটি অমূলদ সংখ্যা, এই যে যোগফল সর্বদা অমূলদ, এটা কারেক্ট। যোগফল সবসময় অমূলদ হবে, ধরো √2 প্লাস √2, এটা একটা অমূলদ সংখ্যা হবে। ঠিক আছে, বিয়োগফল সর্বদা অমূলদ, বিয়োগফল √3 মাইনাস √2, এটা সর্বদা কি হবে, সর্বদা অমূলদ হবে। ঠিক আছে, গুণফল মূলদও হতে পারে, অমূলদও হতে পারে, বুঝো ভালো করে। গুণফল মূলদও হতে পারে, অমূলদও হতে পারে। যেমন ধরো তুমি যদি আহ √2 এর সাথে যখন √2 তুমি গুণ করবা, দুটি অমূলদ সংখ্যা কিন্তু, তাদেরকে যখন তুমি গুণ করবা তখন 2 পাচ্ছ। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, দুটি অমূলদ সংখ্যা আমি গুণ করতেছি, আমি একটা মূলদ সংখ্যা পাচ্ছি। দুটি অমূলদ সংখ্যা আমি গুণ করতেছি, আমি একটা কি পাচ্ছি, আমি একটা মূলদ সংখ্যা পাচ্ছি। আবার আমি যদি √2 এর সাথে যখন √3 যখন গুণ করব, তখন কিন্তু আলটিমেটলি আমি কি পেয়ে যাব, তখন আমি একটা অমূলদ সংখ্যা পেয়ে যাব, এটা কাইন্ড অফ √6, এটাও একটা কি অমূলদ সংখ্যা। ঠিক আছে, আর এটা হচ্ছে কি কি মূলদ। ঠিক আছে, বুঝলাম। তাহলে এটা কখনো কখনো দুটি অমূলদ সংখ্যার গুণফল কখনো কখনো মূলদ হইতে পারে, কখনো কখনো অমূলদও হইতে পারে। এই জন্য 1, 2, 3 তিনোটাই সঠিক। ঠিক আছে, বুঝছি, বুঝছি, এটুকু বুঝছি, বুঝছি আমরা, বুঝছি, এতটুকু কি বুঝছি।
আচ্ছা, বাস্তব সংখ্যা। ওকে, বাস্তব সংখ্যা আছে, অবাস্তব সংখ্যা কি আছে? আনসার হচ্ছে আছে। অবাস্তব সংখ্যা কারা? শর্টকাটে যদি আমি বলি, ক্যালকুলেটরে যদি কোনো একটা সংখ্যা যদি না আসে, তাহলে ওটা হচ্ছে অবাস্তব সংখ্যা। ফর এক্সাম্পল, আমি যদি এই যে ক্যালকুলেটর যদি দিই, ধরো আমি √3 দিলাম, এটা আসছে। বাট আমি কি দিলাম? √-3 দিলাম, এটা আসছে? আসে নাই, ম্যাথেরও দেখাচ্ছে। তার মানে এই √-3 এই ধরনের আসলে কোনো সংখ্যা বাস্তবে থাকতে পারে না। ঠিক আছে, এই জন্য ম্যাথেরও আসতেছে। এটা অবাস্তব, এটা কাল্পনিক। ঠিক না, এটা বাস্তব হইতে পারে না। √-3 এটা হচ্ছে একটা অবাস্তব সংখ্যা, যেটা তোমরা এইচএসসি তে উঠলে, সেকেন্ড ইয়ারে উঠলে তোমরা পড়বা। ঠিক আছে? আচ্ছা, তো এখন বাস্তব সংখ্যা নিয়ে যদি আমরা পড়াশোনা করি, এখানে প্রথম এমসিকিউটা হচ্ছে 21 নম্বর এমসিকিউ, বলছে এ ও ভি দুটি ক্রমিক জোড় সংখ্যা হলে, আচ্ছা, এ একটা জোড় সংখ্যা, বি একটা জোড় সংখ্যা, দুটি ক্রমিক জোড় সংখ্যা, ধরো এ ধরো 2, বি ধরো হচ্ছে 4। ঠিক আছে, বলছে নিচের কোনটি বিজোড় সংখ্যা? আচ্ছা, তাহলে একে ধরো স্কোয়ার করে এক যোগ করলে বিজোড় সংখ্যা হচ্ছে টু না? তাহলে 2 কে স্কোয়ার করে এক যোগ করলে কত হচ্ছে? 5 হচ্ছে। তাহলে আনসার হবে ক। ঠিক আছে, কারণ তুমি একটা জোড় সংখ্যাকে যখন তুমি স্কোয়ার করবা, সেটা আরেকটা জোড় সংখ্যা হবে। এটা একটা জোড় সংখ্যা, এটার সাথে এক যোগ করলে বিজোড় হবে, টোটালটা বিজোড় হয়ে যাবে। এই এটা একটা বি একটা জোড় সংখ্যা, তাকে স্কোয়ার করলে আরেকটা জোড় সংখ্যা হবে, তার সাথে 2 যোগ করলে তাও একটা জোড় সংখ্যা হবে। কারণ জোড় সংখ্যার সাথে যখন তুমি 2 যোগ করবা, জোড় সংখ্যা যোগ করবা, এটা আলটিমেটলি জোড় হবে। একে স্কোয়ার করলে জোড় সংখ্যা হবে, বি কে স্কোয়ার করলে জোড় সংখ্যা হবে। তাহলে এটাই হচ্ছে কি এখানে আনসার। ঠিক আছে, বুঝছি বুঝছি। শূন্য অপেক্ষা বড় সকল বাস্তব সংখ্যাকে কি বলা হয়? সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয়। শূন্য চেয়ে বড় সকল বাস্তব সংখ্যাকে কি বলা হয়? ধনাত্মক সংখ্যা বলা হয়। ওকে, একদম ইজি কোয়েশ্চেন এগুলো। এত কোন ধরনের সংখ্যা? -5, মাইনাস, এগুলো সবগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। মাইনাস আছে সবগুলোর আগে। ঠিক আছে, আচ্ছা, এরপর গেলাম, এখানে গেলাম, বলছে পি ও কিউ দুটি পূর্ণ সংখ্যা হলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এর সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? শর্টকাটে যদি বলি ভাই, পূর্ণবর্গকে বলা হয়, সেটা সংখ্যা হোক রাশি হোক, পূর্ণবর্গ কথার অর্থই হচ্ছে তুমি যদি কোনো সংখ্যাকে স্কোয়ার টাইপের করে লিখতে পারো, তুমি যদি কোনো রাশিকে স্কোয়ার টাইপের করে লিখতে পারো, তখন সেটাকে কি বলা হয় ভাই? পূর্ণবর্গ বলা হয়। এখন আমি যদি আমার কাছে যদি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার থাকে, এটাকে আমি কখন হোল স্কোয়ার আকারে লিখতে পারবো? যখন তার পাশে কি নিয়ে আসবো? 2p কিউ নিয়ে আসবো। 2p কিউ নিয়ে আসলে এটাকে কি লেখা যায় ভাই? পি প্লাস কিউ হোল স্কোয়ার লেখা যায়। তাহলে এই যে 2p কিউ, এটা যোগ করার ফলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের সাথে এটা যোগ করার ফলে পুরা রাশিটা কি হইলো? পূর্ণবর্গ হইলো। ক্লিয়ার? এবং আমি যদি বলি, ধরো আহ ধরো তোমার কাছে 17 আছে, এটার সাথে কত যোগ করলে কিংবা কত বিয়োগ করলে এটা একটা পূর্ণবর্গ হবে। ঠিক আছে, এটা যদি অনেক অনেক আনসার হইতে পারে। যেমন ধরো 17 থেকে তুমি যদি এক বিয়োগ করে দাও, তাহলে 16 হচ্ছে। তাহলে 16 কে 4 স্কোয়ার আকারে লিখা যায়, ঠিক না? আবার তুমি 17-এর সাথে যদি তুমি ধরো 8 যোগ করে দাও, তাহলে 25 হচ্ছে। ঠিক আছে, তাহলে 25-কে তো কি আকারে লিখা যায়? 5 স্কোয়ার আকারে লিখা যায়। তো এটাও পূর্ণবর্গ সংখ্যা, এটাও পূর্ণবর্গ সংখ্যা। ঠিক না? বোঝা যায়, বোঝা যায়, বোঝা যায়। এরপর বলছে এ সমান হচ্ছে √3, বি সমান হচ্ছে √/12 হলে নিচের কোনটি অমূলদ সংখ্যা? নিচের কোনটি অমূলদ সংখ্যা? ঠিক আছে, আমি একটু শেয়ার করে দিই আমার আইডি থেকে। দাঁড়াও, একটু ওয়েট করো সবাই। যেটা বলছিলাম যে, আচ্ছা, হ্যাঁ, কি বলছিলাম? যে এ সমান √3, বি সমান √2/12 হলে নিচের কোনটি অমূলদ সংখ্যা? আচ্ছা, এটা তো সোজা। যেমন ধরো এই যে এটা একটা অমূলদ সংখ্যা, এটা একটা অমূলদ সংখ্যা, কারণ √/12 মানে হচ্ছে কি টু রুট, √/12 মানে হচ্ছে 2 √3। ঠিক আছে, তো √3 যেহেতু আছে, তার সাথে তুমি যদি 2 গুণ করো, তাহলে এটা অমূলদ সংখ্যা হবে। ঠিক আছে, তো এটার সাথে এটাও অমূলদ, এটাও অমূলদ, অমূলদ অমূলদ যোগ করলে অমূলদ আসবে, এটাও মূলদ। ঠিক আছে, ক নাম্বার। আর এটা আর এটা যদি তুমি গুণ করো, তাইলে 2 √3 আর √3 গুণ করলে কিন্তু কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। তাহলে 6 কিন্তু কি মূলদ সংখ্যা। 2 √3 ডিভাইডেড বাই, অথবা √3 ডিভাইডেড বাই
2√3। এটা কিন্তু 1/2 যেটা মূলত হচ্ছে। আবার 2√3 ডিভাইডেড বাই √3, এটা কিন্তু জাস্ট 2। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা কি হচ্ছে? এটা মূলত সংখ্যা হচ্ছে। তাহলে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। আনসার কোনটা হবে? আনসার হবে ক। এ বি সি হচ্ছে বাস্তব সংখ্যা, যেখানে এ বি এর চেয়ে বড়, আবার সি হচ্ছে জিরোর চেয়ে ছোট। তার মানে দেখো, বুঝো ভালো করে, এ হচ্ছে বি এর চেয়ে বড়, সি সি এর চেয়ে মানে সি একটা নেগেটিভ সংখ্যা। তো যখন তুমি নেগেটিভ সংখ্যা এখানে গুণ করবা, দেখো সবগুলোতে কিন্তু সি গুণ করা আছে, যখন তুমি নেগেটিভ সংখ্যা গুণ করবা এ সি বি সি, তখন কিন্তু কি হয়ে যায়? অসমতা চেঞ্জ হয়ে যায়। ধরো আমি বললাম যে 3 <> 2, তার সাথে যদি আমি নেগেটিভ কোন একটা, ধরো আমি -1 গুণ করে দিলাম, তাহলে -3 -2। এখন দেখো তো কে কার চেয়ে বড় হয়ে গেল? এ ছোট হয়ে গেল আর এ বড় হয়ে গেল। তাহলে অসমতা চিহ্ন চেঞ্জ করে দিতে হবে। এবং আমি বলছিলাম যে অসমতা চিহ্ন চেঞ্জ হয় কখন? অসমতা চিহ্ন আমার বেসিকলি দুইটা কারণে চেঞ্জ হয়, ঠিক না? আরো অন্য কারণ আছে, আপাতত দুটা কারণে চেঞ্জ হয়। তোমরা যে পড়তেছো, এখানে দুইটা কারণে তুমি অসমতা চেঞ্জ হইতে দেখবা। একটা হচ্ছে যখন তুমি ব্যস্তকরণ করবা, মানে উভয় পাশে যখন তুমি ইনভার্স করে দিবা, তখন কিন্তু অসমতা চেঞ্জ হয়ে যাবে। ধরো এই যে এটা আছে, তো এটা যদি আমি এটাও যদি করতাম যে 1/3, 1/2, তখনই কি হইতো? অসমতা চেঞ্জ হইতো। আরেকটা কারণ হচ্ছে মাইনাস দিয়ে গুণ করা। তাহলে অসমতা কখন চেঞ্জ হয় ভাই? দুইটা কারণে চেঞ্জ হয়। একটা হচ্ছে যখন আমি ব্যস্তকরণ করব, তখন অসমতা চেঞ্জ হয়ে যাবে। যখন আমি মাইনাস দিয়ে গুণ করব, তখনও কিন্তু কি হয়ে যাবে? অসমতা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার 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 ক্লিয়ার। আমার কথা কি বোঝা যায়? লেখা যায়। তো এটাও পূর্ণবর্গ সংখ্যা, এটাও পূর্ণবর্গ সংখ্যা। ওকে, 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 ওকে। আচ্ছা, এবার দশমিক ভগ্নাংশ। হুম, হুম, ঠিক আছে। এবার দশমিক ভগ্নাংশ দেখো, দশমিক ভগ্নাংশ দেখো। বলছে 0.0025 এর বর্গমূল কোন ধরনের সংখ্যা? ঠিক আছে, তাহলে 0.0025 এর বর্গমূল হবে 0.005। এটা কোন ধরনের সংখ্যা? হ্যাঁ, এটা আবৃত দশমিক, মানে হচ্ছে আবৃত মানে কি? বারবার আবৃত্তি করা, কোন একটা সংখ্যা বারবার আসা। তাহলে 0.005, 0.005, এখানে তো কোন একটা সংখ্যা। আচ্ছা, আমি একটু দেখি এটা 0.005 কিনা। রুট ওভার, সরি সরি সরি, রুট ওভার 0.0025, এটা কত আসে? 0.05, 0.05, সরি, এটা 0.05 হবে, 0.05। ঠিক আছে, তো দশমিক ঠিক আছে, বাট আবৃত না, কারণ এখানে কোনো কিছু আসলে আবৃত্তি করতেছে না। ওকে, অনাবৃত। ঠিক আছে, অনাবৃত অসীম, অসীম না, এটা হচ্ছে সসীম। কারণ এখানে এখানে এমন না যে তোমার অনেকগুলো কি চলে আসতেছে, সংখ্যা চলে আসতেছে। ঠিক আছে, তাহলে এটাই হবে না, অসীম হবে না, সসীম দশমিক। এক্স্যাক্টলি এটা কি হবে? সসীম দশমিক হবে। তো এটা আবৃত হবে না, অসীম হবে না, কি হবে? সসীম দশমিক হবে। এটা 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। আসন্ন মান মানে কি? আসন্ন মান যখন আমি কনসিডার করব, মনে রাখবা, আসন্ন মান যখন আমি কনসিডার করব, আমি 3 দশমিক স্থান পর্যন্ত নিচ্ছি, এই যে এতটুকু পর্যন্ত নিচ্ছি। তাহলে পরেরটা যদি 5 অথবা 5-এর থেকে বড় হয়, তাহলে এখানে এক যোগ করতে হবে। ওকে, তো যখন তুমি 0.999, 999 সাথে যখন তুমি এক যোগ করবে, তখন 1000 হয়ে যাবে। এই যে 1.000 হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, 1 পয়েন্ট কি হয়ে যাবে ভাই? 1.001 হয়ে যাবে। একদম ইজি এগুলো। এত আবৃত দশমিক ভগ্নাংশ নিচের কোনটি? ক্যালকুলেটর মেরে দিবা। কত? কত ভাই এটা? এটা হচ্ছে 3 সমস্ত 3 তারিখে 9, 11 ডিভাইডেড বাই 11 বাই ইয়া আর কি 3 আর কি। তাহলে কত হয়? এই যে 3.6 পৌনপুনিক, 3.6 পৌনপুনিক, এই যে। ঠিক আছে, এত ভাগটা করার দরকার নাই, ক্যালকুলেটর মেরে দিবা। এত সাধারণ ভগ্নাংশ কোনটি? দেখো, এগুলো এগুলো কিভাবে করে? এগুলো করার একটা সূত্র আছে, ঠিক না? নিচে হচ্ছে যতটি, যতটি আবৃত, তোমরা চাইলে একটু লিখে রাখতে পারো এই সূত্রটা। যতটি আবৃত
ততটি নয়। উপরে হচ্ছে সম্পূর্ণ সংখ্যা, সম্পূর্ণ সংখ্যা মাইনাস অনাবৃত, অনাবৃত সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, এখানে এখানে আরেকটা জিনিস আছে, যতটি আবৃত ততটি নয়, এবং যতটি অনাবৃত ততটি শূন্য, ততটি শূন্য। এই যে, এটা মনে রাখলে হয়ে যায়, এটা মনে রাখলে হয়ে যায়। যারা আছো এটা একটু লিখে রাখতে পারো চাইলে, যারা আছো এটা একটু লিখে রাখতে পারো। ঠিক আছে? এটা দিয়ে তোমার মোটামুটি কি হয়ে যাবে, এটা দিয়ে এটা দিয়ে মোটামুটি কি হয়ে যাবে, এটা দিয়ে মোটামুটি আবৃত দশমিক ভগ্নাংশ থেকে আমরা সাধারণ ভগ্নাংশে পরিবর্তন করতে পারবো। ঠিক আছে? তো দেখো এখানে নিচে হচ্ছে, এখানে আবৃত কয়টা, আবৃত মানে যাদের উপর বনমনিক আছে, তাহলে কয়টা, একটা। ওকে, এই জন্য একটা নয়। অনাবৃত মানে দশমিকের পর যাদের উপর পৌনঃপুনিক নাই, দশমিকের পর কাদের উপর পৌনঃপুনিক নাই, তিনের উপর। ঠিক আছে? আহ তাহলে তিনের উপর যেহেতু পৌনঃপুনিক নাই, শূন্য। উপরে হচ্ছে সম্পূর্ণ সংখ্যা 2 3 4, মাইনাস এখান থেকে বিয়োগ হবে আবৃত ছাড়া সংখ্যা। তাহলে আবৃত ছাড়া কে কে আছে, 2 আর 3, 2 আর 3। এখানে একটু কারেকশন করি আমরা, আবৃত ছাড়া সংখ্যা, অনাবৃত না, এখানে 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 অনাবৃত হবে না, এখানে আবৃত ছাড়া সংখ্যা হবে। ঠিক আছে? আবৃত ছাড়া সংখ্যা, আবৃত ছাড়া সংখ্যা। ঠিক আছে, ঠিক আছে, বুঝছি, বুঝছি ভাই, বুঝছি, এতটুকু বুঝছি। কোথায় পোলাপাইন, কোথায় পোলাপাইন, কোথায়? এখান থেকে কিন্তু একটা অথবা দুইটা, দুইটা অথবা তিনটা এমসিকিউ থাকবে। ঠিক আছে? তো যেগুলো পড়াচ্ছি, মনে করো আজকের আজকের ক্লাস থেকে তুমি হয়তো 2 নাম্বার পাইতে পারো। ঠিক আছে? তো এটাকে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হবে আনসার। তবে তুমি এটা চাইলে ক্যালকুলেটরে করতে পারো। ঠিক আছে? ক্যালকুলেটরে কিভাবে করবা, 2.34, দেখো ক্যালকুলেটরে কিন্তু পৌনঃপুনিক দেওয়ার অপশন নাই, বাট তুমি ক্যালকুলেটরকে বুঝাইতে পারবা যে 4-এর উপর পৌনঃপুনিক হবে কিভাবে, 4টা বারবার দিয়ে অনেকবার দিবা, দিলে ক্যালকুলেটর তোমাকে মোটা কি করলাম, 2.34, 4 অনেকবার দিলাম, স্ট্যান্ডার্ড দিলাম, 211 ডিভাইডেড বাই 90, এই যে দেখছো, 211 ডিভাইড বাই 90। ক্লিয়ার? ঠিক আছে? ক্যালকুলেটর পৌনঃপুনিক দেওয়া যায় না, বাট আমরা চুরি করে ক্যালকুলেটরকে বুঝাচ্ছি যে এটা আসলে কি হবে, পৌনঃপুনিক হবে। তো পৌনঃপুনিক বোঝার জন্য কি করতে হবে, যে বারবার আসলে এই চারটা দিতে হবে। ঠিক আছে? 0.53 এর সাধারণ ভগ্নাংশ। তাহলে আমরা যদি নর্মালি যদি করি, তাহলে কত হবে, নিচে হবে যতটা পৌনঃপুনিক ততটা নয়, আর দশমিকের পর যতটা অনাবৃত ততটা শূন্য, আর উপরে হবে সম্পূর্ণ সংখ্যা 0.53। এটা থেকে কাকে বিয়োগ করব আমরা, কাকে বিয়োগ করব ভাই, যতটা মানে যতটা আবৃত ছাড়া সংখ্যা আছে, তাহলে আবৃত ছাড়া হচ্ছে 0.5। তো 53 থেকে 5 গেলে কত হয়, 53 থেকে 5 গেলে 48 হয়, 48/100 আর কি, 48/90। ঠিক আছে? 48/, তাহলে এটা কত হয়, 48/90, যেটাকে তুমি 2 দিয়ে কাটাকাটি করলে 24/45 হচ্ছে, 24/45 হচ্ছে। সামিন ইশরাক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অনেকদিন পর। সামিন, কি খবর? আসতেছে পোলাপাইন। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পর তোমাদের সাথে। আসো আসো আসো, যদি আজকের ক্লাসটা অ্যানাউন্সমেন্ট ছাড়াই নিচ্ছি, এখন অনেকেই জানে না, আমাদের অনেকেই এখানে ক্লাস করে আমার সাথে। তোমরা বাকিদেরকে জানাই দিও যে আজকে থেকে মোটামুটি 5-6 তারিখ পর্যন্ত আমরা চেষ্টা করব ম্যাথের এমসিকিউ পার্টটুকু একটু শেষ করে, 17টা যে চ্যাপ্টার আছে সবগুলো শেষ করে দেওয়ার জন্য। এবং আমরা ক্লাসগুলো কিন্তু এখন তো আহ, বন্ধ চলতেছে, ঠিক না? তোমরা ঈদের সময় জাস্ট ঈদের দিন একটু বেড়াবে। ঠিক আছে? ঈদের দিন একটু বেড়াবে, ঈদের পরের দিন থেকে একটু পড়তে বসতে হবে, শুধুমাত্র বইয়ের সাথে দূরত্ব বজায় রাখবে হচ্ছে ঈদের দিন।
ঠিক আছে? ঈদের পরের দিন থেকে পড়তে বসতে হবে, পরীক্ষা ভাই সামনে। ঠিক আছে? এমন না যে একদিন না পড়লে কোনো কিছু হবে না, বাট তুমি যে আগে পড়ে আসছো, তুমি যখন 2 3 দিন ব্রেক দিয়ে ফেলবা, তখন আলটিমেটলি তোমার পড়াগুলো মাথা থেকে ছুটে যাবে। এই জন্যই তুমি যত মজা মাস্তি করবে, যত ঘোরাঘুরি করবে, ততটাই দেখবা পড়াগুলো একটু মাথা থেকে ছুটে যাচ্ছে। ঠিক আছে? কিছু ঢুকলে কিছু বের হয়ে যাচ্ছে। ওকে, এই জন্যই আমরা আহ বেড়ানোটা লিমিটেড করে আমরা একটু পড়ায় বসার চেষ্টা করব। পরীক্ষার পরে 3 মাস মেলা সময় আছে। ঠিক আছে? আচ্ছা, 1.43 পৌনপুনিক সাধারণ ভগ্নাংশ পারবা? নিচে দুইটা নয় হবে, নিচে দুইটা নয়, আর উপরে হবে 143 থেকে এক বিয়োগ, যেটা হবে সেটা। তো এগুলো আশা করি তোমরা পারবা। এই যে এগুলো এগুলো সবগুলো পারবা। সামান্য ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ সবগুলো পারবা। ঠিক আছে? 0.3 ইন্টু 0. আচ্ছা, এটা কি করতে হবে? 0.3 পৌনপুনিক মানে হচ্ছে 3/9। 0.6 পৌনপুনিক মানে হচ্ছে 6/9। ওকে, কাটাকাটি করতে পারো, এখানে এখানে কাটাকাটি করলে 3, এখানে এখানে কাটাকাটি করলে 2, তার মানে 2/9। 2/9, এটা তুমি ক্যালকুলেটরে ভাগ করলে যেটা আসবে সেটাই হচ্ছে এখানে আনসার, খ নাম্বার আসবে, 0.2 আসবে। হ্যাঁ, স্যার টানা ক্লাস নেন, ঈদের পরের দিনও ক্লাস নেন। হ্যাঁ, আমি ঈদের পরের দিনও ক্লাস নিবো ইনশাল্লাহ। ঠিক আছে? আজকেও ক্লাস হবে, আজকে আজকে এই ক্লাসটা 3টা পর্যন্ত হবে। ঠিক আছে? এরপরে আমরা সন্ধ্যা থেকে আবার বসবো, 7টা থেকে 8টা পর্যন্ত আবার ক্লাস হবে, 6টা 45 থেকে 7টা 45 পর্যন্ত আবার ক্লাস হবে। ওকে, আজকে আমরা চেষ্টা করব হচ্ছে আজকে আমরা বীজগণিত পর্যন্ত যাওয়ার। এখানে কিন্তু 17টা চ্যাপ্টার, তোমাদেরকে গ্রুপে যে পিডিএফটা দিছিলাম, ঠিক আছে, ওখানে 17টা চ্যাপ্টারের এমসিকিউ সুন্দর করে সাজেশন দেওয়া আছে, ওটা আমরা ফলো করব। ওটা আমরা ফলো করে শেষ করব। তুমি যদি 25টায় যদি 23টা 24টা তুমি যদি কমন না পাও, তাহলে আমাকে বলিও। সরি, 30টায়, 30টায় তুমি 27 28টা অলমোস্ট কমন পাবে। বারবার একই একই প্রশ্ন বারবার রিপিট করে, বারবার রিপিট করে। ঠিক আছে? এটা ক্যালকুলেটর করে ফেলবা, 0.13। অথবা তুমি এখানে কত করতে পারো, নিচে হচ্ছে 90, উপরে হচ্ছে 13 থেকে এক বিয়োগ 12, প্লাস নিচে 9, উপরে হচ্ছে 3, ক্যালকুলেটরে করে ফেলবা, আনসার হবে খ। ঠিক আছে? এত এর মান নিচের কোনটি? আচ্ছা, এখানে একটু কাহিনী করছে, দেখো এই এমসিকিউর ক্ষেত্রে একটু কাহিনী করছে। 46 নম্বর এমসিকিউতে তারা বলছে, দেখো তারা কি বলছে দেখো, তারা বলছে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এই দুটোটাকে যোগ করলে এটা হয়। তাহলে এবার 0.4 পৌনপুনিক প্লাস 0.08 পৌনপুনিককে যোগ করো, দেখো কত হয়। 0.4 পৌনপুনিক মানে হচ্ছে 9/4, 4/9, প্লাস 0.8 পৌনপুনিক মানে হচ্ছে নিচে হবে 9, উপরে হবে 8। তাহলে কত হচ্ছে ভাই, নিচে 9, উপরে 4 + 8 মানে হচ্ছে 12, কাটাকাটি করো, কাটাকাটি করলে উপরে হচ্ছে 4, 3 দিয়ে কাটলে নিচে হচ্ছে 3, 4/3। 4/3 1.3 পৌনপুনিক হবে। ঠিক আছে? সিমিলারলি তুমি গুণ করবা। ঠিক আছে, এটার সাথে এটা গুণ করবা, তারপরে এটা দিয়ে এটা ভাগ করবা। ঠিক আছে? তাহলে এটার আনসার আসবে 1 2 3 4। সরি, 1 2 3, তিনটাই তো অপশন আছে নাকি? বুঝছো এতটুকু? এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে? তো আমরা অলমোস্ট 46টা এমসিকিউ কিন্তু সলভ করে ফেলছি, দেখো চ্যাপ্টার 1 অলরেডি শেষ। চ্যাপ্টার 1 অলরেডি শেষ। ঠিক আছে, আমরা অলমোস্ট 46টা এমসিকিউ, ডিফারেন্ট টাইপের 46টা এমসিকিউ আমরা সলভ করে বলছি। এগুলো যেগুলো সেম টাইপ ওগুলো আমি সলভ করে দিই নাই। বাট তোমাদের উচিত হবে যে আমি যে পিডিএফটা দিছি, তোমাদের যদি কোনো একটা লেকচার অথবা পাঞ্জেরি যদি তোমরা টেস্ট পেপার নাও, তাহলে পেছনে আছে, ওটা ধরো পরে, এটা হচ্ছে লেকচারের পেছনে আছে। লেকচার থাকলে ভালো, দরকার নাই। আর যদি কারো কাছে যদি লেকচার অথবা পাঞ্জেরি যদি না থাকে, তাহলে এই আমি যে পিডিএফটা দিছি ওটা একটু প্রিন্ট করে নিবা। ঠিক আছে? ওটা ওখানে অলমোস্ট ছাড়াগুলো প্রিন্ট করবা আর কি, মানে শুধুমাত্র এমসিকিউ পার্টটা প্রিন্ট করবা। তুমি চাইলে পুরোটা প্রিন্ট করতে পারো, ওখানে সিকিউ গুলো তুমি সলভ করতে পারো। এটা মোটামুটি একটা রিভাইসড রিভাইস দেওয়ার মতো মোটামুটি একটা জিনিস। ঠিক আছে? ম্যাথ পরীক্ষার আগে রিভিশন দেওয়ার মতো মোটামুটি একটা আহ, জিনিস আর কি। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার।
ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এরপর আমরা সেট ফাংশনে যেতে পারি। ওকে, আমাদের সেট ফাংশন আমরা যেতে পারি। কোথায় বাকিরা কোথায়? রাহুল স্যার থাকলে গ্রুপে একটা মেসেজ দিয়ে দেন যে সেট ফাংশন শুরু হচ্ছে। আমরা অলরেডি একটা চ্যাপ্টার শেষ করে ফেলছি। সেট ফাংশন দুইটা, 2.1 এবং 2.2। ঠিক আছে, 2.1 2.2 আমরা চেষ্টা করব এখন 2.1 শেষ করার জন্য। ঠিক আছে, তো এখানে আমি যদি বলি 2.1-এ অলমোস্ট 50টা আছে, আর 2.2-তে আচ্ছা পুরো সেট ফাংশন মিলে 80টা এমসিকিউ আছে। এগুলোই ভালো করে প্র্যাকটিস করবা, দরকার নাই আর তোমার সবগুলো ফেলাও, জাস্ট এই 80টা এমসিকিউ প্র্যাকটিস করো সেট ফাংশনের জন্য, এনাফ। ঠিক আছে, বসে দেখো, বসে নিচের কোনটি এত সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। ঠিক আছে, এত সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে। আচ্ছা, দেখো তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি, আমরা জানি সেট প্রকাশের পদ্ধতি দুইটা, একটা হচ্ছে তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি হচ্ছে ডিরেক্টলি কি কি হবে সেগুলো দেওয়া থাকে। সেট গঠন পদ্ধতিতে শর্ত দেওয়া থাকে, অথবা কথার মাধ্যমে বলে দেওয়া থাকে যে উপাদানগুলো কি কি হইতে পারে। ঠিক আছে, তালিকা পদ্ধতিতে ডিরেক্টলি দেখা যায় উপাদানগুলো, আর সেট গঠন পদ্ধতিতে উপাদান হওয়ার শর্তগুলো দেখা যায়। ঠিক আছে, তো এখানে একটা সেট বলে দিছে আমাদেরকে, বলছে যে, আচ্ছা আমি একটু আরেকটু জুম করি। বলছে যে এক্স হচ্ছে আহ স্বাভাবিক সংখ্যা, এক্স মৌলিক সংখ্যা এবং 2 থেকে 7-এর মধ্যে। তাহলে 2 থেকে 7-এর মধ্যে দেখো, এক্স স্বাভাবিক সংখ্যা থেকে নিতে হবে ওই সকল স্বাভাবিক সংখ্যা হবে যারা কিনা মৌলিক সংখ্যা, এবং যারা 2 থেকে 7-এর মধ্যে থাকবে। মানে এখানে তিনটা কন্ডিশন, একটা হচ্ছে এক্স স্বাভাবিক সংখ্যা হইতে হবে, একটা হচ্ছে এক্স মৌলিক সংখ্যাও হইতে হবে, আর একটা হচ্ছে এক্স 2 থেকে 7-এর মধ্যে থাকতে হবে। তো 2 থেকে 7-এর মধ্যে স্বাভাবিক মৌলিক সংখ্যা কারা? 2, এটা হচ্ছে গিয়ে কি স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, মৌলিক সংখ্যা 3, এটাও স্বাভাবিক মৌলিক সংখ্যা। 5, এটাও স্বাভাবিক মৌলিক সংখ্যা। 7, এটাও স্বাভাবিক মৌলিক সংখ্যা। তাহলে আমাদের আনসার হবে এখানে 2 3। ঠিক আছে, তাহলে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। ক্লিয়ার? ক্লিয়ার? বাট এই কন্ডিশনটা যদি এভাবে দেওয়া না থেকে যদি বলতো 2 <x <7, তখন কিন্তু আনসার হইতো কিন্তু কোনটা, তখন 7 কিন্তু হইতো না, 7-এর আগে, তখন আনসার হইতো 2 3 5, তখন আনসার হইতো এটা। বি কেয়ারফুল। ঠিক আছে, তখন আনসার হইতো গিয়ে কি 2 3 5। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার? এটা ক্লিয়ার? বলছে নিচের কোনটি এত সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে। দেখো এখানেও সেম বলছে যে 5 থেকে 7-এর ভেতর এক্স মৌলিক সংখ্যা হবে। আচ্ছা সেম কোয়েশ্চন, দেখছো সেম কোয়েশ্চন আসছে, 5 থেকে 7-এর ভেতর স্বাভাবিক মৌলিক সংখ্যা কে কে আছে 5 থেকে 7-এর ভেতর? ঠিক আছে, নাই, নাই তো, 5-এর পর 6 আছে, 6-এর পর 7 আছে, তাহলে 6 তো স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, বাট মৌলিক সংখ্যা না। ঠিক না, তার মানে যেহেতু নাই, তাহলে এই সেটটা আলটিমেটলি একটা ফাঁকা সেট হবে। ক্লিয়ার? ক্লিয়ার? এত এর সেট গঠন রূপ, তাহলে এরা স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, সবগুলো ঠিক আছে এখানে। এরা মৌলিক সংখ্যা 2 3 5 7, মৌলিক সংখ্যাও ঠিক আছে, বিজোড় সংখ্যাও ঠিক আছে, এরা বিজোড় সংখ্যাও ঠিক আছে। মানে এই অপশন গুলো হবে 2 3 5 7। দেখো যদি মৌলিক সংখ্যা হয় তাহলে 7 এবং 7-এর কম। হ্যাঁ ঠিক আছে, সবাই 7 এবং 7-এর কম, তাহলে এটা হবে, হইতে পারে। তো আমরা অপশনটা ধরো আমরা জানি না। ঠিক আছে, তারপরে বিজোড় সংখ্যা 7-এর কম। একটু খেয়াল করো, 7-এর কম কিন্তু বিজোড় সংখ্যা 1ও কিন্তু আছে, বাট এখানে তো 1 নাই। আর বিজোড় সংখ্যা, আচ্ছা বিজোড় সংখ্যা তো হবে না, এখানে 2 যেহেতু আছে তাহলে বিজোড় সংখ্যা তো হবেই না। ঠিক না, তার মানে এটা এই কতটার জন্য হয়নি। তারপরে হচ্ছে মৌলিক সংখ্যা, দেখো 11 কিন্তু মৌলিক সংখ্যা। এটা যদি হইতে হয় তাহলে এখানে এক্সট্রা একটা 11 নিয়ে আসতে হবে, কারণ এখানে এক্স লেস দেন অর ইকুয়াল দিছে। এটা তাইলে হবে না, এটার জন্যই হবে না, এখানে 11ও হইতে হবে। তাহলে এটা বলছে যে 7-এর চেয়ে কম মৌলিক সংখ্যা, তাহলে 7-এর চেয়ে কম না হলে কিন্তু 7 হবে না, তার মানে এই অনুযায়ী হচ্ছে গিয়ে কি, এই অনুযায়ী হচ্ছে 2 3 5, আর এই অনুযায়ী হচ্ছে গিয়ে কি 2 3 5 7 11।
ঠিক আছে, তাহলে এটাও হবে না, এটাও হবে না, আনসার হচ্ছে ক। এভাবে অ্যানালাইসিস করবে, অপশনগুলো এভাবে অ্যানালাইসিস করবে। ঠিক আছে, তার মাধ্যমে বলে দেওয়া থাকে যে উপাদানগুলো কি কি হইতে পারে। ঠিক আছে, তালিকা পদ্ধতিতে ডিরেক্টলি দেখা যায়। ওকে, ক্লিয়ার ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার কিনা? তোমরা যারা আছো থাকলে একটু রেসপন্স করো, এভরিওয়ান যারা আছো থাকলে একটু কমেন্টে রেসপন্স করো যে সবকিছু ক্লিয়ার কিনা আর বোঝা যায় কিনা সবকিছু। ঠিক আছে, বলছে এই 4 নাম্বার দেখো, এখানে বলছে আহ এক্স হচ্ছে জেড এবং এক্স স্কোয়ার মাইনাস 9 = 0। তাহলে এটা সলভ করলে এক্স এর মান কি পাই আমরা? +-3 পাই। অনেকে কিন্তু এটা প্লাস মাইনাস করে না, আমি বলছিলাম, আমি এগুলো পড়ানো একাডেমিকে পড়ানোর সময় বলছিলাম যে আমার যদি এক্স স্কোয়ার সমান যদি 9 থাকে, সেখান থেকে যদি আমি যদি কিউবিক রুট স্কোয়ার রুট করি, তাহলে প্লাস মাইনাস অনেকে 3 করে দেয়। 3 তুমি কখন করবা? যখন তুমি বুঝবা এক্সটা যেই জিনিস মানে এক্স যেটা নির্দেশ করতেছে সেটা যদি ধনাত্মক সংখ্যা হয়, ধরো এক্স সময় নির্দেশ করতেছে, তো তোমার এখানে ইউ ইউ ডোন্ট নিড টু ইউজ মাইনাস হিয়ার, তোমার মাইনাস ইউজ করার দরকার নেই। এক্স ধরো সরণ নির্দেশ করতেছে, তোমার মাইনাস ব্যবহার করতে হবে, কারণ সরণ প্লাসও হয় মাইনাসও হয়। বাট এখানে তো তুমি জানো না আসলে এক্সটা কি নির্দেশ করতেছে, এজন্য তোমাকে দুটোটা দিতে হবে। তুমি না জানা পর্যন্ত দুটোটা দিতে হবে, এক্স সমান +-3, তাহলে প্লাসও হবে -3ও হবে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এরপর স্কোয়ার করলে 4 থেকে বড়, কিউব করলে 100 থেকে ছোট। কাকে? এই যে 2 কে স্কোয়ার করলে 4 থেকে বড়, কিউব করলে ছোট। 3 কেও করলে হয়, 4 কেও করলে হয়। এই 5 কে করলে কিউব করলে 125 হয়ে যায়, হবে না। 5 হবে না, 6 তো হবেই না। এগুলোকে কিউব করলে 125 থেকে বেশি হয়ে যায়, সরি 100 থেকে বেশি হয়ে যায়, এই জন্য এরা হবে না। ঠিক আছে, আনসার হবে ক। বলছে 4 থেকে বড়, 5 অথবা 5 থেকে ছোট তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে 4 এবং 5-এর মাঝখানে এরকম স্বাভাবিক সংখ্যা কি কেউ আছে? নাই। 4 এবং 5-এর মাঝখানে সরি সরি 5 তো হবে, 5 আছে, এটা আনসার হবে 5। যদি এমন হইতো যে এটা যদি এই যে ইকুয়াল না থাকতো, শুধুমাত্র যদি লেস দেন থাকতো, তখন আনসার ফাঁকা সেট হইতো। ঠিক আছে, ওকে ওকে ওকে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, পারা যাবে এগুলো। বলছে নিচের কোনটি দ্বারা এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি মানে এ তেও থাকতে হবে, বি তেও থাকতে হবে। তার মানে এ তেও থাকতে হবে, বি তেও থাকতে হবে, তখনই কি হবে? এ ইন্টারসেকশন বি হবে। এটা এটা কি বলতো? এ তে থাকবে, বি তে থাকবে না, এটা হবে এ বাদ বি, এ ডিফারেন্স বি। বুঝছো? এ ডিফারেন্স বি হচ্ছে এমন একটা সেট যে সেটের উপাদানগুলো এ তে থাকবে কিন্তু বি তে থাকতে পারবে না। আবার এটা হচ্ছে বি ডিফারেন্স এ। বুঝতে হবে, বুঝতে হবে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার ক্লিয়ার। সসীম সেট, অসীম সেট। বলছে নিচের কোনটি ফাঁকা সেট? 23 থেকে 29-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে? 23 থেকে 24, 25 এরা মৌলিক সংখ্যা না, 26ও মৌলিক সংখ্যা না, 27ও মৌলিক সংখ্যা না, 28ও মৌলিক সংখ্যা না। তাইলে হ্যাঁ, এটা এটা ফাঁকা সেট, কারণ তুমি 23 থেকে 29-এর মধ্যে কোনো মৌলিক সংখ্যা পাবে না। 11 থেকে 19-এর মধ্যে মৌলিক সংখ্যা পাবে 13, তাহলে এটা ফাঁকা সেট হচ্ছে না। আবার 23 থেকে 25-এর মধ্যে স্বাভাবিক সংখ্যা, হ্যাঁ 24 আছে, এটা হচ্ছে গিয়ে কি 24। তারপর 11 থেকে 19-এর মধ্যে এখানে তো মেলা সংখ্যা আছে, 12 আছে, 13 আছে, যেহেতু পূর্ণ সংখ্যা বলছে। ঠিক আছে, ক্লিয়ার? কি ক্লিয়ার? কোনটি অসীম সেট? অসীম সেট মানে এমন একটা সেট যে সেটের উপাদান সংখ্যা শেষ হবে না। যেমন ধরি যে 5-এর চেয়ে বড় স্বাভাবিক সংখ্যা, তাহলে 5-এর চেয়ে বড় হইলে 6, 7, 8, 9, তুমি যত ইচ্ছা তত যাইতে পারবা, যত ইচ্ছা তত যাইতে পারবা। এই জন্য এটা হচ্ছে অসীম সেট। ঠিক আছে, আর 5-এর চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা এটা হচ্ছে সসীম সেট, কারণ এখানে লিমিটেড উপাদান 1, 2, 3, 4। ঠিক আছে, তার মৌলিক সংখ্যা 2-এর চেয়ে কম, এটা ফাঁকা সেট। হ্যাঁ, মৌলিক সংখ্যা এক্স মৌলিক সংখ্যা, হ্যাঁ এটা ফাঁকা, হ্যাঁ এটা ফাঁকা সেট। ফাঁকা সেট একটা সসীম সেট। ঠিক আছে, কেন? কারণ এর উপাদান সংখ্যা 0, মানে আনলিমিটেড উপাদান নেই এর থেকে। ঠিক আছে, তারপরে হ্যাঁ এটাও একটা এটাও কি মানে যাদেরকে বর্গ করলে 16 থেকে, যেমন ধরো 4কে বর্গ করলে 16 থেকে 34-এর ভেতর থাকে। তারপরে হচ্ছে 5কে বর্গ করলে 16 থেকে 34-এর ভিতর থাকে। তাহলে এটাকে যদি আমরা প্রকাশ করি তালিকা পদ্ধতিতে, তাহলে 4 আর 5, এবং এটা
ফাঁকা সেট না। বুঝাইতে পারছি ভাই? বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? এরপরে আসো চিত্র। ঠিক আছে, এখানে একটু বোঝা যাচ্ছে না এই জিনিসটা, এখানে মনে হচ্ছে একটু শ্যাডো হবে। ঠিক আছে, আমি একটু কালো কালার দিয়ে দিই, ব্ল্যাক কালার দিয়ে দিই, এখানে একটু শ্যাডো হবে। ঠিক আছে। আচ্ছা, কি বলা হয়েছে দেখো, ওই যে নিচের গাঢ় অংশটি কোনটি নির্দেশ করে, এই যে দেখো, এই গাঢ় অংশটি মানে এই যে এই গাঢ় অংশটি কোনটি নির্দেশ করে, এটা দেখো, এই উপাদানগুলো এতে আছে কিন্তু বিতে নাই, তার মানে এটা হচ্ছে কি কি এ বাদ বি। আবার এখানে যারা আছে, এই অংশটা, এই অঞ্চলটা, এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। আবার এ শুধুমাত্র এখানে যারা থাকবে এরা হচ্ছে বি বাদ এ। আর টোটাল অংশতে যারা থাকবে মানে পুরা যদি শ্যাডো করে দেয় তাহলে এ ইউনিয়ন বি হবে, পুরা যদি শ্যাডো করে দেয়। ক্লিয়ার 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 এটা? হুম হুম হুম। কারা কারা আছো? কোথায় বলাবান, কোথায়? হ্যালো 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 হ্যালো, কোথায় বলাবান? 2 3 4, ঠিক আছে। আর মৌলিক, হ্যাঁ, ব্যঞ্চিত্রের উপসেট বোঝাতে নিচের কোনটি নিচের উপসেট, ব্যঞ্চিত্রে উপসেট বোঝাতে কি চিহ্ন ব্যবহার করা হয়, বৃত্তাকার বা ত্রিভুজাকার ক্ষেত্র? হা 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 হা, ব্যঞ্চিত্র উপসেট বোঝাতে কি চিহ্ন ব্যবহৃত হয়? উম, ব্যঞ্চিত্রে এটা তো আমি, উম, আচ্ছা এটা আমি ক্লিয়ার না আসলে। উপসেট ব্যঞ্চিত্রে উপসেট বোঝাতে, হা হা হা, সি অথবা সি এর নিচে আয়তকার বা বর্গাকার, সাধারণত উপসেট বোঝাতে তো এই ধরনের সাইন ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা অথবা এটা। এখানে তো বলছে বৃত্তাকার বা ত্রিভুজাকার ক্ষেত্র। এটা তোমরা একটু, স্যার বাকিদের রোজা ধরছে আমি আছি। আচ্ছা, এটা আমি ক্লিয়ার করব পরবর্তীতে, এটা আমি একটু চিন্তা করতে হবে আমার। ঠিক আছে, এটা আমি দেখে নেক্সট ক্লাসে জানাবো। ঠিক আছে। উপসেট ও প্রকৃত উপসেট, ঠিক আছে, উপসেট ও প্রকৃত উপসেট বলছে, দেখো উপসেট যদি কোন একটা সেটের যদি উপাদান সংখ্যা n হয় তাহলে উপসেট সংখ্যা 2 টু দি পাওয়ার n, এটা হচ্ছে উপসেট। আর যদি উপাদান সংখ্যা n হয় তাহলে প্রকৃত উপসেট সংখ্যা 2 টু দি পাওয়ার n - 1 হয়, এটা হচ্ছে প্রকৃত উপসেট। ঠিক আছে, এটা হচ্ছে প্রকৃত উপসেট। উপাদান সংখ্যা যদি n হয়, n হচ্ছে উপাদান, n কি ভাই, n হচ্ছে উপাদান, উপাদান n হইলে উপসেট সংখ্যা 2 টু দি পাওয়ার n হয় এবং প্রকৃত উপসেট সংখ্যা 2 টু দি পাওয়ার n - 1 হয়। তাহলে এখানে চারটা উপাদান আছে, প্রকৃত উপসেট 2 টু দি পাওয়ার 4 - 1, 2 টু দি পাওয়ার 4 - 1, এটা 15 আনসার। বলছে এত প্রকৃত উপসেট 2 টু দি পাওয়ার 4 - 1, 15। ঠিক আছে, অ্যাসেটের উপসেটের সংখ্যা 32, মানে উপসেট সংখ্যা মানে 2 টু দি পাওয়ার n সমান ধরো 32, 32। বলছে অ্যাসেটের উপাদান সংখ্যা কত, এখান থেকে n বের করতে পারবা না? 2 টু দি পাওয়ার n সমান যদি 32 হয়, 32 সমান কত, 2 টু দি পাওয়ার 5, তাহলে n এর মান কত হচ্ছে, এখানে n এর মান 5, তার মানে উপসেট সংখ্যা কত, উপসেট সংখ্যা হচ্ছে 5। ঠিক আছে, তাহলে এখানে কি দেওয়া আছে, ট্রিকি কোশ্চেন, এখানে কি দেওয়া আছে, ডিরেক্টলি উপসেটের সংখ্যা মানে 2 টু দি পাওয়ার n দেওয়া আছে, সেখান থেকে n চাচ্ছে। আগে n দেওয়া ছিল, 2 টু দি পাওয়ার n চাইছে, অথবা 2 টু দি পাওয়ার n - 1 চাইছে। ওকে, এরপরে হচ্ছে পি দেওয়া আছে, কিউ দেওয়া আছে, বলছে পি বাদ কিউ। পি বাদ কিউ মানে হচ্ছে পি এর উপাদানগুলো হবে যেইগুলো কিউতে নেই। তাহলে পি এর উপাদান কে কে কিউতে নেই, ভি আর ডি, এই যে ভি আছে, ভি কাটা, তাহলে এ এবং সি হবে। তাহলে এর প্রকৃত উপসেট যেহেতু দুইটা, তার মানে প্রকৃত উপসেট 2 টু দি পাওয়ার 2 - 1, কয়টা হবে, তিনটা হবে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। উপাদান সংখ্যা আছে কয়টা এখানে, এখানে আছে এ বি সি ডি ই, পাঁচটা আছে, প্রকৃত উপসেট 2 টু দি পাওয়ার 5 - 1, তাহলে কত হবে, 31 হবে। তো এগুলো পারবা আশা করি। পি অফ এ এর উপাদান সংখ্যা, পি অফ এ মানে হচ্ছে পাওয়ার সেট অফ এ, এ শক্তি সেট। ঠিক আছে, তো উপাদান সংখ্যা যদি তিনটা হয়
শক্তি সেটেরও উপাদান সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার 3 হবে। ঠিক আছে? উপাদান সংখ্যা যদি 3টা হয় তাহলে শক্তি সেটেরও উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার 3 হবে। ক্লিয়ার? এবং শক্তি সেট কিভাবে বের করে? পি অফ এ কিভাবে বের করবা? তুমি এ থেকে ছোট ছোট অথবা সমান যতগুলো সেট তুমি বানাইতে পারবা। যেমন ধরো তুমি 1 বানাইতে পারবা, 2 বানাইতে পারবা, 3 বানাইতে পারবা, ঠিক আছে? তারপর 1 2 বানাইতে পারবা, তারপর হচ্ছে 2 3 বানাইতে পারবা, তারপর হচ্ছে 1 3 বানাইতে পারবা, আবার 1 2 3 বানাইতে পারবা, আবার একটা ফাঁকা সেট বানাইতে পারবা। তাহলে টোটাল কয়টা হইলো? টোটাল 8টা না? 8টি না? টোটাল কয়টা হইলো ভাই? 8টি। ঠিক আছে, ঠিক আছে। 17 বি 18 বি। হ্যাঁ, 17 বি 18 বি। হ্যাঁ, গুড। এরপর তোমার জন্য 2টা কোয়েশ্চন। ঠিক আছে? জাস্ট এই 2টা কোয়েশ্চন বলো। এই 2টা কোয়েশ্চন আনসার করার চেষ্টা করো তো দেখি, এটা করো। এটা করো তো দেখি। এটা আনসার করার চেষ্টা করো যারা আছো অনলাইনে। এটা আনসার করার চেষ্টা করো, এই যে এটা। এম এর প্রকৃত উপসেট সংখ্যা কয়টি? এম এর প্রকৃত উপসেট আগে ছিল এটা এখানে 20, এই যে 21। এটা 21 নাম্বার। দেখি এটা করো আনসার। এটা 22 নাম্বার। 21 আর 22 কত হবে? এটা 21, এটা 22 কত হবে বলো দেখি। সাফওয়ান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাফওয়ান, তুমি গ্রুপে অ্যাড হবে? তুমি লিভ নিয়ে নিছো কেন? তোমাদের যারা লিভ নিয়ে নিছে অনেকদিন ধরে আসলে মেসেজ টেসেজ দেওয়া হয় না, তো এই জন্য অনেকে লিভ নিয়ে নিছে, তাদেরকে একটু আবার গ্রুপে অ্যাড করে দিও। আমি গ্রুপে যদিও জানাইছিলাম এই ক্লাসটার কথা, যারা গ্রুপে নাই তারা হয়তো মিস করে ফেলবে। এই দুইটা বলো, 21 আর 22। 21 নাম্বার 22 নাম্বার বলো দেখি। বলছে এম 1 2 3 এর প্রকৃত উপসেট, তাহলে প্রকৃত উপসেট কত হবে? প্রকৃত উপসেট হচ্ছে কি কি? 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1। তাহলে কত হবে? 7। ওকে। তারপর বলছে এম হচ্ছে এটা, এম সেটের উপাদান সংখ্যা 5। বলছে স্বাভাবিক সংখ্যা যারা এক অথবা একের চেয়ে বড়, 6-এর চেয়ে ছোট, তাহলে 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে। ঠিক আছে, তাইলে এম এর সেটের উপাদান সংখ্যা হচ্ছে 5টা। ওকে। এম সেটের প্রকৃত উপসেট 32টি। না, যেহেতু 5টা তাহলে প্রকৃত উপসেট 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1, এটা হচ্ছে 31। শেষ। তাহলে 1 এবং 3 হচ্ছে আনসার। ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। 1 এবং 3 হচ্ছে আনসার। বুঝছি, বুঝছি। এরপর এটা করতো, এটা করো, এটা করো, এটা বলছে হচ্ছে 2 3 4 5 সেটটির প্রকৃত উপসেটের সংখ্যা 15। এটা 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1। ঠিক আছে, 15। বলছে এক্স জোড় সংখ্যা যারা 8-এর চেয়ে কম। এটাকে যদি তুমি তালিকা পদ্ধতিতে নিয়ে, সেট গঠন পদ্ধতি নিয়ে যাও, তাহলে সবগুলো জোড় সংখ্যা ঠিক আছে, যারা 8 অথবা 8-এর চেয়ে কম। হ্যাঁ, 1ও ঠিক আছে, 2ও ঠিক আছে। এ সেটে 2 দ্বারা বিভাজ্য উপাদান সংখ্যা 4টি। হ্যাঁ, সবগুলো 2 দ্বারা বিভাজ্য। তাহলে এটাও ঠিক আছে, তার মানে এটার আনসার হবে গ। ক্লিয়ার, ক্লিয়ার। সেটের সমতা। ওকে। আমাদের ক্লাস আর 10 মিনিট হবে, আমরা 10 মিনিট এটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। আর 2.1 সেটের। ওকে। আবার আমরা ইফতারের পরে 6টা 45 থেকে বসবো। বসে আমরা বীজগণিতের এক অংশটুকুতে যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এভাবে করে আমরা 17টা চ্যাপ্টারে আমরা এমসিকিউ সলভ করব। এবং আশা করি এমসিকিউ সলভ করার পরে, 17টা চ্যাপ্টারে এমসিকিউ সলভ করার পরে আশা করি তোমার এমসিকিউ নিয়ে কোনো প্যারা নাই। ঠিক আছে, তুমি জাস্ট এই যে পরীক্ষার আগে আমার যে ক্লাসগুলো থাকবে এগুলো রেকর্ডেড থাকবে, তুমি এগুলো জাস্ট একটু প্লেব্যাক দিয়ে দেখে নিবা। ঠিক আছে, ইউটিউবে আমি আপলোড করে দিব। বলছে এম হচ্ছে 2 3 4, এন হচ্ছে 2 4 7। এম বাদেন, তার মানে এম বাদেন মানে কি? এম এর ওই সকল উপাদান সংখ্যা বাদ যাবে যারা এনে থাকবে। 2 3 4 এদের মধ্যে কে কে এনে আছে? 2 বাদ। হ্যাঁ, তাহলে কে কে হবে? তাহলে এম বাদ এন সংখ্যা কত হবে? তো এটা হবে 3 এবং 4। 3 এবং 4 আনসার হবে গিয়ে কত? 3 এবং 4। ওয়েট ওয়েট,
এম বাত এন, এটা তো 3 এবং 4 হবে, ঠিক আছে। আচ্ছা, এরা আনসার কত দিছে দেখি একটু। এরা আনসার দিছে 3। ও আচ্ছা, এখানে তো 4ও ছিল, ওয়েট ওয়েট ওয়েট, কিন্তু 4 এ, এই যে 4 তো এনেও ছিল, ভুল করতেছি। জাস্ট কি হবে, 3 হবে। আনসার কত হবে, ক। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এবার পি দেওয়া আছে, কিউ দেওয়া আছে, কিউ বাদ পি, এটা পারবা, দরকার নাই। পি দেওয়া আছে, কিউ, পি পি মাইনাস কিউ সেম। এ দেওয়া আছে, বি বি বাদে সেম। পি দেওয়া আছে, কিউ দেওয়া আছে, কিউ মাইনাস পি সেম। ঠিক আছে, জাস্ট এটা এটা দেখো, এখানে কিউ থেকে কে বাদ যাবে, কিউ থেকে পি বাদ যাচ্ছে, তার মানে কিউ এর ওই সকল উপাদান বাদ যাবে যারা পিতে আছে। কিউ এর ওই সকল উপাদান বাদ যাবে যারা পিতে আছে। তাহলে কে কে পিতে আছে, -3 পিতে আছে, হ্যাঁ বাদ যাবে। তারপর হচ্ছে -2 আছে, 0 আছে, বাদ যাবে। 1ও আছে, বাদ যাবে। 3 নাই, জাস্ট 3 হবে। ঠিক আছে, 3 এখানে নাই, এই জন্য 3 হবে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে, বোঝা যায়, বোঝা যায়। কাজগুলো থাকবে, বোঝা যায়, বলা বাইন, বোঝা যায়। ওকে। তারপর সার্বিক সেট, সার্বিক সেট, পূরক সেট। ঠিক আছে, তো সার্বিক সেট কাকে বলা হয়, আমরা জানি যখন আমরা কয়েকটা সেট নিয়ে কাজ করব এবং ওই সেটের উপাদানগুলো যদি কোনো একটা সেটের অংশ হয় তাহলে সেটাকে সার্বিক সেট বলা হয়। ঠিক আছে, আর আমরা যদি কোনো একটা সেট থেকে যদি সার্বিক সেটকে যদি বিয়োগ করি, সার্বিক সেট থেকে যদি কোনো একটা সেটকে আমরা যদি বিয়োগ করি, তখন আমরা ওই সেটে পূরক সেট পাই। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। আচ্ছা, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, এ আর বি এর ইন্টারসেকশন করলে ইউ পাওয়া যায়, আনসার হচ্ছে ভুল। ঠিক আছে, এ আর বি এর ইন্টারসেকশন করলে ইউ পাওয়া যায় নাকি, না, পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, 1 নাম্বার ভুল হইলে আনসার হবে 2 এবং 3। আচ্ছা, এখানে শুধু যেহেতু শুধু 3ও আছে, তার মানে টেস্ট করতে হবে। ঠিক আছে, ডাবল অপশন থাকলে তুমি এক ভুল হইলে 2 3 দাগাই দিতে পারতে। বলছে এ বি এর ডোমেন হচ্ছে 2, এ বি এর ডোমেইন হচ্ছে A2। হ্যাঁ, মানে একই রকম উপাদান 2। হ্যাঁ ঠিক আছে, 2 নাম্বার ঠিক আছে। তারপর হচ্ছে ডোমেইন মানে তুমি এবি এর আসলে কার্তেশীয় গুণজ বের করবা, তো ওখান থেকেই তারপর তুমি ডোমেইন রেঞ্জ বের করবা। ঠিক আছে, তুমি 2 2 নিবা একবার, তারপর হচ্ছে 2 6 নিবা, তারপর হচ্ছে, আচ্ছা, এখানে তো 2 হবে না, এখানে আনসার কি দিছে, আনসার গ দিছে শুধু 3। হ্যাঁ, 2 তো হচ্ছে না। আরেকবার হচ্ছে 7 6, আরেকবার হচ্ছে 7 7 2। এখানে ডোমেন হচ্ছে 2 এবং 7, এবি এর ডোমেন কত হবে, 2 এবং 7 হবে, এই যে 2 এবং 7। ঠিক আছে, এটা হচ্ছে না, তাহলে এটাই হবে আনসার, মানে পূরক সেটের আবার পূরক সেট বের করলে সেটা এ হয়। কোন একটা সেটে পূরক সেটের আবার পূরক সেট বের করলে সেটা কিন্তু কি হয়, ওই সেটটাই হয়। তুমি ধরো একটা সেট, এটা তুমি পূরক সেট বের করলা, ঠিক আছে, পূরক সেট বের করলা, এটার যখন তুমি আবার পূরক সেট বের করবা, এ হবে। ঠিক আছে, ওটা যে কাটা দিয়ে কাটা তোলা, কাটা ঢুকছে, কাটা দিয়ে এই কাটাটা তুলে ফেলছো, আবার এ হইছে। ঠিক আছে, ক্লিয়ার 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 ক্লিয়ার। আচ্ছা, উপসেট, এটা একটু দেখি। বলছে ইউ হচ্ছে একটা সেট, এ হচ্ছে আরেকটা সেট, এ এর উপসেট কয়টি, 4টা যেহেতু, তাহলে উপসেট কত হবে, 2 টু দি পাওয়ার 4, 16টা হবে। তারপর বলছে ডি সমান যদি এ প্রাইম হয়, মানে এ এর পূরক সেট। আচ্ছা, এ এর পূরক সেট কত হবে, এই ইউ থেকে এ বাদ যাবে, তাহলে ইউ থেকে এ বাদ গেলে 1 2 3 4, এই যে 1 2 3 4 বাদ যাবে, তাহলে 5 এবং 6 হবে। ঠিক আছে, ডি এর উপাদান সংখ্যা 2টি, ঠিক আছে, এ ক্রস ডি এর উপাদান সংখ্যা 8টি। তাহলে একটু খেয়াল করো, এটা হচ্ছে ডি, তো তার মানে এ সমান হচ্ছে এই যে 1 2, এ সমান হচ্ছে এটা, ডি সমান হচ্ছে গিয়ে কি 5 6। এদেরকে তুমি যখন কার্তেশীয় গুণজ বের করবা, মনে রাখবা কার্তেশীয় গুণজের ক্ষেত্রে উপাদান সংখ্যা হয় ওই সেট দ্বয়ের উপাদান সংখ্যার গুণফল। তাহলে এটার উপাদান সংখ্যা 4 না, ঠিক না, তাহলে এটা কি হবে, 4 গুণ এটার উপাদান সংখ্যা 2। ঠিক আছে, অ্যাক্রস ডি ফাংশন, হুম, ইম্পর্টেন্ট জিনিস, অ্যাক্রস ডি ফাংশন। ঠিক আছে, ফাংশন কখন হয়, যখন একই রকম ইনপুটের জন্য আমরা কি পেয়ে যাই, যখন দুটা
আউটপুট পেয়ে যাই, তখন এটা ফাংশন হয় না। তাহলে এখানে ওয়ানের জন্য হা হা হা, হুম হুম, মানে আউটপুটের সংখ্যা যখন কি হয়ে যায়, দুটা হয়ে যায়, ঠিক আছে। হুম 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 হুম, ওয়েট ওয়েট ওয়েট, ক্রস টি ফাংশন। আচ্ছা, তুমি এই যে একবার 1 5 নিবা তো কার্তেশীয় গুণজ, আবার 1 6 নিবা, 2 5 নিবা, 2 6 নিবা, ঠিক আছে। 3 5 নিবা, 3 6 নিবা। না, এটা তো ফাংশন হবে না, কারণ এই যে একই রকম ইনপুটের জন্য তুমি দুটো আউটপুট পেয়ে যাচ্ছ না। 1 1 একটার জন্য 5 পাচ্ছ, একটার জন্য 6 পাচ্ছ না, এটা ফাংশন হবে না তো। ক্রস জি তুমি যদি বের করো, তাহলে একই রকম ইনপুটের জন্য তুমি দুইটা আউটপুট, আমরা আউটপুট সাধারণত ওয়াই এর ভ্যালুগুলোকে ধরি আর ইনপুট সাধারণত এক্স এর ভ্যালুগুলোকে ধরি, ঠিক আছে। অথবা আমরা যদি বলি ডোমেন এবং রেঞ্জ, ঠিক আছে। আমরা দেখবো, দেখবো যে একই ডোমেনের জন্য দুইটা রেঞ্জ পাওয়া যাচ্ছে কিনা, ঠিক আছে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে সংযোগ সেট ও সেট সেট। সংযোগ সেট কাদেরকে বলা হয়? হুম, আচ্ছা, সংযোগ সেট এবং সেট সেট থেকে আমরা ইফতারের পরে করে আমরা এই অংশটুকু থেকে শুরু করব। ওকে, তোমরা যারা ক্লাস করতেছো ইফতারের পরে থাকার চেষ্টা করবো, 6:45 থেকে আমরা ক্লাস শুরু করব। ওকে, এবং এখান থেকেই শুরু করব, এখান থেকে শুরু করে আমরা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে বীজগাণিতিক রাশি 3.1 3.2 এটুকু পর্যন্ত শেষ করার চেষ্টা করবো আজকে, অন্তত 3.2 পর্যন্ত শেষ করার চেষ্টা করবো। ঠিক আছে, যারা ছিল এতক্ষণ সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং এতটুকুর মধ্যে আমরা 2.1 প্রায় শেষ করে ফেলছি, ঠিক আছে। আমাদের এত এটা শুরু করে একদম চলতে থাকবে, টোটাল 17টা চ্যাপ্টার আমরা এমসিকিউ সলভ। ঠিক আছে, যারা আছো এতক্ষণ লাইভে যুক্ত আছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর দেখা হবে ইফতারের পরে, দেখা হচ্ছে আর কি। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে। আমি লিঙ্কটা একটু গ্রুপে দিয়ে দিচ্ছি, তোমরা যারা আসছো তোমরা বাকিদেরকে একটু মেনশন করে দাও। আচ্ছা, যারা যারা আমার সাথে লাইভে একটু যুক্ত আছো, তারা আমাকে একটু জানাও তো যে সবকিছু ক্লিয়ার কিনা এবং বোঝা যাচ্ছে কিনা সবকিছু। আমাকে একটু জানাও তো যে সবকিছু ক্লিয়ার কিনা এবং বোঝা যাচ্ছে কিনা সবকিছু। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কি খবর? হুম, সাইদ হুদা আলফাজ বলে যাও, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আলফাজ কি খবর তোমার? ওয়ালাইকুম আসসালাম, কি খবর? ওকে, সবকিছু ক্লিয়ার বোঝা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। আমরা তাহলে একটু শুরু করতে পারি আমরা। ওকে, সবকিছু ক্লিয়ার বোঝা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। আমরা যেখান থেকে শেষ করছিলাম, এই যে আমরা দুপুরে
যে আমাদের যে লাইভটা হয়েছিল আমরা ওখানে সেট ফাংশনের 33 নম্বর পর্যন্ত দেখছিলাম। আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না আমার। আচ্ছা। আমাকে ক্লিয়ারলি দেখা যাবে না কারণ আমি ল্যাপটপের ক্যামেরা ব্যবহার করতেছি। ল্যাপটপের ক্যামেরা সাধারণত মোবাইলের মতো অত বেশি ক্লিয়ার না। বাট আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা এটা আমাকে বলো। আমাকে দেখা যাওয়ার চেয়ে আমার স্ক্রিন দেখা যাওয়া খুব বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে। স্যার, ঈদের সালামি দিবেন না? ঈদের সালামি তো ঈদের দিন পাবা। ঈদের সালামি যদি আগে দিয়ে দিই তাইলে তো এটা তো রমজানের সালামি হইলো, এবং রমজানের সালামি বলে তো কোনো কিছু থাকে না। ঠিক আছে, অবশ্যই দিব, ঈদের দিন দিব। ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে আমরা শুরু করতে পারি। ওকে। আমাদের সংযোগ সেট। তো সংযোগ সেট কাকে বলা হয়? আমাদের কাছে যদি একটা যদি সেট থাকে এবং আরেকটা যদি বি সেট থাকে, তখন আমরা এই যে ইউনিয়ন করে যে সেটটা পাই আসলে সেই সেটটাকেই বলা হচ্ছে এ এবং বি এর সংযোগ সেট। আর এ ইন্টারসেকশন বি করে যে সেটটা পাচ্ছি আমরা সেটাকে কি বলা হয় ভাই? সেটাকে বলা হয় ছেদ সেট। ঠিক আছে। তো আহ এখানে প্রথম এমসিকিউটা বলছে, দেখো 34 নম্বর এমসিকিউটা বলছে এ হচ্ছে 1 2, বি হচ্ছে 2 3, সি হচ্ছে 3 4 5। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। ইউনিয়ন মানে হচ্ছে একই রকম যেগুলো উপাদান থাকবে, তুমি যাদেরকে সংযোগ ঘটাচ্ছ তাদের মধ্যে একই রকম মানে আহ, তাদের সবগুলো উপাদান নিতে হবে একই রকম। একই রকম উপাদানগুলো একবার একবার নিতে হবে। যেমন ধরো এতে কি আছে, 1 2 আছে, তাহলে আমি কি কি নিব? 1 2 নিব। ঠিক আছে। এরপর বিতে কি আছে, 2 3 আছে, তাহলে 2 অলরেডি যেহেতু একবার নিয়েছি একবার, তাহলে জাস্ট 3 নিব। সিতে কি আছে, 3 4 5 আছে, তাহলে 3 যেহেতু একবার নিয়েছি 4 আর 5 নিব। মানে কত রকম উপাদান আছে সেটাই তোমাকে আলটিমেটলি সংযোগ সেটে দিবে। ওকে। ধরো একটা সেট আর বি একটা সেট যদি হয় তাহলে তাদের সংযোগ সেটে তুমি কি পাবা, এ এবং বি এর কত রকম উপাদান আছে তাদেরকেই পাবা। ওকে। তাহলে এটার আনসার কত হবে? 1 2 3 4 5। এবং সেক্ষেত্রে উপাদান সংখ্যা কত হচ্ছে? উপাদান সংখ্যা 5 হচ্ছে। ওকে। ওকে। ক্লিয়ার? তাইলে ওকে। এরপরে আমি এটা এদিকে নিয়ে এসে আমি একটু এটা হাইড করে দিই, আনসারটা হাইড করে দিই। ওকে। তাহলে বলা হচ্ছে, দেখো এবার বলা হচ্ছে এ হচ্ছে ফাঁকা সেট, বি হচ্ছে 1, তাহলে এ ইউনিয়ন বি। এখন ফাঁকা সেটে যেহেতু কোনো উপাদান নাই, তাহলে এ ইউনিয়ন বি করলে জাস্ট বি এর উপাদান সংখ্যায় আলটিমেটলি এ ইউনিয়ন বি হবে। অর্থাৎ কি হবে সেক্ষেত্রে? 1 হবে এবং ফাঁকা সেট হবে। ঠিক আছে। ওকে। আচ্ছা, এরপর কি বলা হচ্ছে? এরপর হচ্ছে উপরের তত্ত্ব আলোকে একটা সেট দিছে, বি একটা সেট দিছে, ওকে, সি একটা সেট দিছে। সি সেটের উপাদানগুলো হলো, এইখানে তুমি দেখো সি সেটের উপাদানগুলো এমন উপাদান হবে, সি সেটে দেখো, সি সেটে এমন উপাদান হবে যার যারা এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 সমান 0 মেনে চলে। তো কারা এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 সমান 0 মেনে চলে? তারা এখান থেকে যে এক্স এর মানগুলো পাবা তারাই একমাত্র এটা মেনে চলে, ঠিক না? আমরা একটা সমীকরণ সমাধান করি না? তো সমীকরণ সমাধান করে যে ভ্যালুগুলো পাই সেগুলোই তো আলটিমেটলি এখানে বসাইলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি হয়? সমান হয়, ঠিক না? তাহলে এখান থেকে এক্স এর মান আমরা কত পাচ্ছি? আমরা যদি এটাকে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4x তারপরে প্লাস 8 সমান 0। এখান থেকে আমরা যদি এক্স কমন নিই তাহলে এক্স মাইনাস 2, তারপর মাইনাস 4 কমন নিলে এক্স মাইনাস 2 সমান 0। এখান থেকে আমরা একবার এক্স এর মান 2 পাচ্ছি, আরেকটা কত পাচ্ছি? 4 পাচ্ছি। ঠিক আছে। তাহলে এখানে সি সেটের উপাদান কত হবে? 2 আর 4। এই ইন্টারসেকশন বি। তাহলে এই ক্ষেত্রে বি দেওয়া নাই, তুমি প্রথমে বি বের করে নিবা। বি বের করার পর এ আর বি এর মধ্যে ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে হচ্ছে গিয়ে কি, যারা মিল আছে। ঠিক আছে। ইন্টারসেকশন মানে হচ্ছে গিয়ে কি, যারা মিল আছে। তো যারা মিল আছে তারাই হবে গিয়ে কি আলটিমেটলি এ ইন্টারসেকশন বি এর আনসার। ঠিক আছে। আচ্ছা, এরপরে নিশ্চের সেট। এখন দেখো নিশ্চের সেট কাকে বলা হয়? নিশ্চের সেট বলা হয় যদি এ একটা সেট হয় এবং বি একটা সেট হয় এবং তাদের মধ্যে ছেদ সেট তুমি যদি বের করো এবং সেটা যদি একটা ফাঁকা সেট হয়, তাদের ছেদ যদি একটা ফাঁকা সেট হয়, তখন এই দুটা সেটকে একসাথে নিশ্চের সেট বলা হয়। ঠিক আছে। ফর এক্সাম্পল আমি যদি বলি একটা ধরো 1 2 একটা সেট, আরেকটা ধরো বি আরেকটা সেট, ধরো 3 4। এখন তোমাকে যদি বলা হয় যে এ ইন্টারসেকশন বি বের করো, তাহলে এ ইন্টারসেকশন বি বের করলে কত পাবা? ফাঁকা সেট পাবা না আলটিমেটলি? হ্যাঁ। তাহলে এই এ এবং বি কে কি বলা হবে? নিশ্চেদ সেট বলা হবে। অর্থাৎ তাদের
ছেদ সেট একটা ফাঁকা সেট হবে, অথবা তাদের মধ্যে কোনো আসলে কমন উপাদান নেই। ওকে, ক্লিয়ার? এটুকু কি ক্লিয়ার ভাই? এটুকু ক্লিয়ার? ওকে। তাহলে এটা কি হবে? এক্স সমান এ বি সি, ঠিক আছে, ওয়াই সমান বি, এবং জেড সমান এক্স, এটা কি দিছে, এক্স বাদ ওয়াই। তাহলে পি অফ জেড এর উপাদান দেখো, একটু খেয়াল করো ভাই। এখানে প্রথমে এগুলো আমি একটু মুছে দিই। প্রথমে দেখো, এখানে হচ্ছে জেড সমান এক্স বাদ ওয়াই। তাহলে আমরা যদি জেড বের করি, তাহলে এক্স থেকে ওয়াই বাদ, তাহলে এক্স থেকে ওয়াই বাদ দিলে এই যে বিটা যেহেতু ওয়াই আছে, তাহলে এখান থেকে বিটা চলে যাবে। তাহলে কি হবে? এ আর সি হবে। তাহলে পি অফ জেড কত হবে? জেড যদি এটা হয়, তাহলে পি অফ জেড এর উপাদান সংখ্যা কত হবে? এখানে যেহেতু টু, তাহলে টু টু দি পাওয়ার টু, তাহলে কত হবে? ফোর হবে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? এইটুকু কি ক্লিয়ার? এইটুকু কি ক্লিয়ার? কোথায় সবাই? ইফতারের পরে সবাই লুজ হয়ে গেছে নাকি? হ্যাঁ, এই রোজা রমজানের দিনে যদি তোমরা পড়াশোনা যদি করতে না পারো, ঠিক আছে, রমজানের সময় একটা মোটামুটি একটা রুটিন আছে, যে অনেকেই বিভিন্ন ধরনের রুটিন ফলো করে রমজানে পড়াশোনা করার জন্য। তো ইফতারের পর যে ১ ঘন্টা অথবা যে ১.৫ ঘন্টাটুকু সময় থাকে আর কি নামাজের আগ পর্যন্ত, তো এই সময়টুকু আসলে কাজে লাগানো যায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে ইফতারের সময় একটু কম খাওয়া দাওয়া করতে হবে। ঠিক আছে? তুমি যদি বেশি খাওয়া দাওয়া করো, তাহলে আলসেমি ধরে যাবে। এই জন্য একটু কম খাওয়া দাওয়া করলে তোমার আলসেমিটা আর আসে না, তখন একটু পড়াশোনা করা যায়। তারপর নামাজ পড়ে এসে আমরা ১০টা থেকে ১১টা পর্যন্ত আরেক ঘন্টা পড়তে পারি। তাহলে এই ইফতারে আমরা এই ২ ঘন্টা আমরা ফ্রুটফুলি আমরা কাজে লাগাইতে পারি। ঠিক আছে? আর রোজা রেখে আমরা সকালবেলা পড়াশোনা করতে পারি। যেমন ধরো ১০টা থেকে মোটামুটি ১টা ২টা পর্যন্ত মোটামুটি এনার্জি থাকে। ঠিক আছে? তো সেক্ষেত্রে তখনও আমরা আসলে ২-৩ ঘন্টা কাজে লাগাইতে পারি। তো এই মিলে ৫-৬ ঘন্টা পড়তে পারলে মোটামুটি রমজানের দিনে ৫-৬ ঘন্টা পড়তে পারলে এনাফ। আর তাছাড়া তো রোজা রমজানের দিনে সবকিছু তো বন্ধ থাকে। তেমন তো কোনো কাজ থাকে না। তো ডেইলি তুমি যদি এই ৫-৬ ঘন্টা ৭ ঘন্টা পড়তে পারো, তাহলে এটা অন্যান্য দিনে ৮-১০ ঘন্টা পড়ার সমান আসলে। ঠিক আছে? আচ্ছা, এ সমান 1 2 3, এ একটা সাইড দেওয়া আছে, বি একটা সাইড দেওয়া আছে। এ মাইনাস বি এর উপাদান সংখ্যা, তাহলে এ মাইনাস বি, এ বাদ বি, এগুলো সবগুলো সেম। ঠিক আছে? জাস্ট বি এ যারা আছে এ, তাদেরকে বিয়োগ বাদ করে দিব। যেমন ধরো 5 আর 7 আছে, তো তাহলে 5 আর 7 কাটা কাটা দাও, কাটাকাটি করে দাও। তাহলে এ মাইনাস বি সমান আলটিমেটলি কি হবে? এ মাইনাস বি হবে 1 3, 1 3, তারপর হচ্ছে 1 3 9, এটাই হচ্ছে এ মাইনাস বি। তাহলে পি অফ এ মাইনাস বি, তাহলে পি অফ এ মাইনাস বি কত হবে ভাই? পি অফ এ মাইনাস বি হবে আলটিমেটলি মানে পাওয়ার সেট আর কি। আচ্ছা, এটার উপাদান সংখ্যা চাইছে। তাহলে পাওয়ার সেটের উপাদান সংখ্যা কত? পাওয়ার সেটের উপাদান সংখ্যা হচ্ছে, এখানে যেহেতু 3, তাহলে 2 কিউব। 2 কিউব হইলে 8 হচ্ছে। ওকে, তাহলে এটার আনসার হচ্ছে 8। এই যে একটা সেট দেওয়া আছে যার উপাদান সংখ্যা 2টা, বলছে পাওয়ার সেটের উপাদান সংখ্যা কত? তাহলে 2 টু দি পাওয়ার 2, 4। একটা সেট দেওয়া আছে, উপসেট কতটি? তাহলে উপসেট কতটি হবে এটার? যেহেতু 3টা উপাদান সংখ্যা, তাহলে উপসেট 2 টু দি পাওয়ার 3। তাহলে সেক্ষেত্রে কত হবে? 8 হবে। ঠিক আছে? আশা করি আমি এতটুকু বুঝাইতে পারছি। এরপর ক্রমজোড়। ঠিক আছে? আর যখন একটা জোড়া সমান যখন আরেকটা জোড়া দেওয়া থাকে, তখন এদেরকে ক্রমজোড় বলা হয়। ঠিক আছে? এদের কি বলা হয়? ক্রমজোড় বলা হয়। যেমন ধরো এই একটা জোড়া এক্স প্লাস ওয়াই আর মাইনাস ওয়ান একটা জোড়া, এটা সমান হচ্ছে আরেকটা জোড়া। তাহলে এখান থেকে এক্স ওয়াই সমান কত বের করতে বলছে? তাহলে দেখো, ক্রমজোড়ের ক্ষেত্রে এই ক্রমজোড়ের প্রথম উপাদান সমান এই ক্রমজোড়ের প্রথম উপাদান হবে, এই ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান সমান এই ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? যে এক্স প্লাস ওয়াই সমান আমরা 3 লিখতে পারি, এবং এক্স মাইনাস ওয়াই সমান আমরা কি লিখতে পারি? -1 লিখতে পারি। যেহেতু এটা সমান এটা, প্রথম উপাদান সমান যেহেতু প্রথম উপাদান, এবং দ্বিতীয় উপাদান সমান যেহেতু দ্বিতীয় উপাদান। তাহলে সেক্ষেত্রে এখানে এক্স আর ওয়াই কত হচ্ছে? এখান থেকে তুমি যদি সলভ করো, তাহলে এক্সটা কত পাবা? দুটোটা যদি যোগ করো, তাহলে 2x সমান তুমি 2 পাবা, এক্স এর মান পাবা 1। এক্স এর মান 1 বসাইলে ওয়াই এর মান পাবা 2, ওয়াই এর মান পাবা 2। তাহলে 1 আর 2 হচ্ছে। ঠিক আছে? 1 আর কত হচ্ছে? 2 হচ্ছে। এরপর যদি আমরা যদি এটা একটু সলভ করি। হ্যালো? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, হ্যালো? হ্যাঁ, কে?
সরি, আমার একটা ফোন আসছিল। আচ্ছা, এরপরে দেখো, এটা যদি আমরা একটু করি, এক্স মাইনাস টু ওয়াই সমান এখানে ওয়ান হবে। কি হবে? এক্স মাইনাস টু ওয়াই সমান ওয়ান হবে। তারপর থ্রি এক্স প্লাস টু ওয়াই, থ্রি এক্স প্লাস টু ওয়াই এইটা সমান হবে 90। ঠিক আছে? তো এখান থেকে এক্স এর মান বের করবা, ওয়াই এর মান বের করবা। ঠিক আছে? তো এক্স এর মান আর ওয়াই এর মান বের করার জন্য তোমরা চাইলে ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। ক্যালকুলেটর চাইলে ব্যবহার করতে পারো। তো ক্যালকুলেটর কিভাবে ব্যবহার করতে হবে আমি যদি এখানে একটু দেখাই। যেমন ধরো, এই দুটো ইকুয়েশন সলভ করার জন্য ক্যালকুলেটরে কিন্তু একটা নির্দিষ্ট ফাংশন আছে। সেটা হচ্ছে এই যে ইকুয়েশন, এটা তো ইকুয়েশন, এটা সমীকরণ না। সমীকরণ সলভ করার জন্য তোমার ক্যালকুলেটরে একটা ডেডিকেটেড অপশন আছে, সেটা হচ্ছে 5 নাম্বার অপশন। এখন তুমি যদি 5 দাও, তাহলে দেখো এখানে কিন্তু বিভিন্ন টাইপসের ইকুয়েশন আছে। প্রথমে আছে হচ্ছে কি এক্স প্লাস বিওয়াই ইকুয়ালস টু সি। তাহলে এটা কাইন্ড অফ ওইরকম একটা ইকুয়েশন, এক্স প্লাস বিওয়াই ইকুয়ালস টু সি। মানে এক্স রিলেটেড একটা টার্ম আছে, ওয়াই রিলেটেড একটা টার্ম আছে, পদ আছে। আর ওদিকে গিয়ে সি, মানে জাস্ট এক্স আর ওয়াই ছাড়া একটা টার্ম আছে যেটাকে আমরা সি বলতেছি। তাহলে যেহেতু ওই ধরনের সমীকরণ এটা, এই জন্য আমি ওয়ান প্রেস করলাম। এখন বলা বলা হচ্ছে যে আপনি যে দুটো ইকুয়েশন দিবেন, দেখো এক্স ওয়াই থাকলে কিন্তু দুটো ইকুয়েশন লাগবে সলভ করার জন্য। ঠিক আছে? এই জন্য এখানে দুইটা ইকুয়েশনের ফরম্যাটটা আসছে। তো এখানে এ বি সি, এখানে এ দিতে হবে হচ্ছে গিয়ে কি এখানে প্রথমের এক্স এর সহগ, তাহলে এক্স এর সহগ কত? ওয়ান। এরপর বি হচ্ছে প্রথম সমীকরণের ওয়াই এর সহগ, যেটা কিনা মাইনাস টু। এরপর সি হচ্ছে ডান পাশে, অর্থাৎ ইকুয়ালস টু ওয়ান এর পরে যে ধ্রুবপদটা আছে সেটা, তাহলে এটা কত? এটা হচ্ছে কি ওয়ান। এরপর দ্বিতীয় সমীকরণের এক্স এর সহগ হচ্ছে থ্রি, দ্বিতীয় সমীকরণের ওয়াই এর সহগ হচ্ছে টু, দ্বিতীয় সমীকরণের জেড এর সহগ হচ্ছে, সরি, ডান পাশে যে আছে সে হচ্ছে 90। ইকুয়াল দিবা, জাস্ট চলে আসবে। ওকে, একটা ফাইভ আসছে এবং আরেকটা টু আসছে। একটা ফাইভ আসছে, আরেকটা কত আসছে? টু আসছে। একটা ফাইভ আসছে, আরেকটা কত আসছে? টু আসছে। ওকে, তোমরা যদি এটা বুঝতে না পারো তাহলে আরেকটু রিপ্লাই করে, আরেকটু আহ, টেনে দেখে নিবা। ঠিক আছে? আরেকটু পজ করে আরেকটু আহ, দেখে নিবা। ওকে, আচ্ছা, তাহলে কত? ফাইভ আর টু। ঠিক আছে, এটার আনসার হচ্ছে গিয়ে কত? ফাইভ আর টু। সিমিলারলি এটাও সলভ করা যায়, এটা আমি সলভ করে দিলাম না, তোমরা চাইলে সলভ করতে পারো। ওকে, এরপর আসে কার্তেশীয় গুণজ। তো কার্তেশীয় গুণজ বের করার সিস্টেম কি? কার্তেশীয় গুণজ বের করার সিস্টেম হচ্ছে, আমি যদি দুটা সেটে কার্তেশীয় গুণজ বের করতে যাই, তাহলে আচ্ছা আমি এটা দিয়ে বোঝাচ্ছি। এখানে প্রথমে বলা হচ্ছে এম, দেখো এম আর এন এর ইন্টারসেকশন, এটা একটা সেট, এটার সাথে পি নামক আরেকটা সেটের কার্তেশীয় গুণজ। তাহলে এম আর এন এর ইন্টারসেকশন কত হবে? এ বলো তো, এম আর এন এর ইন্টারসেকশন কত? এম ইন্টারসেকশন এন, ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে হচ্ছে কি ইন্টারসেকশন মানে হচ্ছে আহ যেই উপাদানগুলো মিল আছে তাদেরকে আমরা নিব। তাহলে এদের মধ্যে কারা মিল আছে? ওয়ান মিল আছে শুধুমাত্র। তাহলে এম আর এন শুধুমাত্র কি হবে? ওয়ান হবে। আর সাথে পি এর কার্তেশীয় গুণজ নিতে হবে, মানে থ্রি ফোর এর কার্তেশীয় গুণজ নিতে হবে। তাহলে এই দুটাকে যদি আমরা কার্তেশীয় গুণজ করি, গুণজ সেট যদি বের করি, এদেরকে যদি গুণ করে, তাহলে আমাদের সেক্ষেত্রে কত হবে? সেক্ষেত্রে হবে ওয়ানের সাথে একবার থ্রি নিতে হবে। ঠিক আছে, একটু ওয়েট। ওয়ানের সাথে আমরা একবার থ্রি নিব, আবার ওয়ানের সাথে আমরা একবার ফোর নিব। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের কার্তেশীয় গুণজ সেট, অর্থাৎ এম আর এন এর ইন্টারসেকশনের যে সেটটা, সেই সেটের সাথে পি এর কার্তেশীয় গুণজের যে সেটটা, সেটাই হচ্ছে এটা ওয়ান থ্রি এবং ওয়ান ফোর। তাহলে ওয়ান থ্রি ওয়ান ফোর কোথায় আছে? এটা গ নাম্বার অপশন আছে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, বোঝা গেল? এরপরে এ একটা সেট দেওয়া আছে, বি একটা সেট দেওয়া আছে। উপাদান সংখ্যা মনে রাখবা, কার্তেশীয় গুণজের ক্ষেত্রে উপাদান সংখ্যা বের করার নিয়ম হচ্ছে, ধরো এ ক্রস বি, তুমি এটার উপাদান সংখ্যা বের করবা। উপাদান সংখ্যা বের করার সিস্টেম হচ্ছে এন এর উপাদান সংখ্যা ইনটু, সরি, বি এর উপাদান সংখ্যা ইনটু বি এর উপাদান সংখ্যা। ঠিক আছে, তাহলে এখানে এ এর উপাদান সংখ্যা কত? এ এর উপাদান সংখ্যা হচ্ছে থ্রি, ইনটু বি এর উপাদান সংখ্যা হচ্ছে থ্রি। তাহলে টোটাল উপাদান সংখ্যা হবে গিয়ে কত? নাইন। উপাদান সংখ্যা কত হবে? নাইন। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ঠিক আছে, বোঝা যায় সবকিছু? সবকিছু বোঝা যাচ্ছে? কোথায় বলা ভাই?
পোলাপাইন কোথায় হারিয়ে গেল? সবাই ইফতার করে ডায়েট হয়ে গেছে নাকি? স্যার আপনাকে ঈদের দিন কই পাবো? আমি তো পৃথিবীতেই থাকবো, আমি তো পৃথিবী থেকে বাইরে চলে যাবো না নাকি? হ্যাঁ, ফোন দিবা, আমার নাম্বারে ফোন দিবা। ঠিক আছে, আমি আছি। আচ্ছা, এরপরে হচ্ছে একটা সেট বি একটা সেট দেওয়া আছে, এগুলো পারবা তোমরা, এগুলো আমি আর দেখাচ্ছি না। এ বি সি দেওয়া আছে, এ থেকে বি বাদ দিলে কি হবে? তারপরে হচ্ছে বি আর সি এর ইন্টারসেকশন করে এ এর সাথে ক্রস গুণন করলে কি হবে? এগুলো তোমরা পারবা। ঠিক আছে, এবার আমরা চলে আসি 2.2 তে। ঠিক আছে, মোটামুটি একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এখান থেকে মোটামুটি কোয়েশ্চন হয়। ঠিক আছে, প্রথমে এখানে প্রথম যে টাইপ সেটা হচ্ছে ডোমেইন এবং রেঞ্জ। ঠিক আছে, প্রথম যে টাইপটা সেটা হচ্ছে ডোমেইন এবং রেঞ্জ। তো এই ডোমেইন রেঞ্জ, ডোমেইন মানে কি, রেঞ্জ মানে কি, অন্যের ডোমেইন মানে কি, রেঞ্জ মানে কি, একদম সোজা জিনিস। একটা অন্য যদি তোমাকে দেওয়া থাকে তাহলে অন্যের প্রথম উপাদানগুলোকে ডোমেইন বলা হয়। এই যে 3, 3, 4, অর্থাৎ 3 আর 4 কে ডোমেইন বলা হয়, এবং দ্বিতীয় উপাদানগুলোকে রেঞ্জ বলা হয়, অর্থাৎ 1, 2, 2। তো ডোমেন এবং রেঞ্জে একই রকম উপাদান তো দুইবার থাকে না, জাস্ট একবারই থাকে। ঠিক আছে, তো সেই হিসেবে আমরা ওয়ান এবং কি নিব, 1 এবং 2 নিব এখানে। ঠিক আছে, তাহলে রেঞ্জ হবে গিয়ে কত, 1 এবং 2। ওকে, আচ্ছা, এটা হবে না, এটা কেন হবে না? কারণ এটা এটা সেট আকারে নাই, সেট আকারে আছে হচ্ছে কি কি 1, 2। আমরা জানি একটা সেটকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, এটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, তো ফার্স্ট ব্র্যাকেট এটা মানে একটা ক্রমজোড় বোঝাচ্ছে 1, 2। ঠিক আছে, আর এখানে রেঞ্জ মানে হচ্ছে রেঞ্জের সেট, ডোমেন মানে হচ্ছে ডোমেইনের সেট। ঠিক আছে, এখানে এটা কোনো ক্রমজোড় না। তো এই জন্য এখানে ক নাম্বারটা আনসার হবে। নিচের কোন অন্য একটি ফাংশন, এখানে খুব বেশি দেখা যাচ্ছে না, তো এই জন্য আমি আসলে ডিফারেন্স করতে পারতেছি না। যেমন ধরো এটা আর এটা, এটা তো আমি বই থেকে তুলে আসলে পিডিএফ করছি, এই জন্য খুব বেশি দেখা যাচ্ছে না। তোমাদের প্রশ্নে এগুলো স্পষ্ট থাকবে, তোমরা ডিটেক্ট করতে পারবা এই ব্র্যাকেট ট্যাকেট এগুলো আর কি। ঠিক আছে, করতে পারবা এই ব্র্যাকেট ট্যাকেট এগুলো আর কি। ঠিক আছে, ওকে। এরপরে নিচের কোন অন্যটি ফাংশন, আচ্ছা, ফাংশন হওয়ার জন্য একই রকম ইনপুটের জন্য দুই রকম আউটপুট থাকা যাবে না। ঠিক আছে, যেমন ধরো এখানে এই যে ইনপুট মানে হচ্ছে এখানে ফার্স্টে যারা থাকে, যেমন ধরো ওয়ান একবার টু দিচ্ছে, আবার ওয়ান একবার থ্রি দিচ্ছে, অর্থাৎ এই যে ওয়ানের জন্য একবার টু পাওয়া যাচ্ছে, একবার থ্রি পাওয়া যাচ্ছে, তাহলে ইনপুট ইনপুট আউটপুট, ইনপুট এক রকমের জন্য কিন্তু আউটপুট দুই রকম পাওয়া যাচ্ছে, তাহলে এটা ফাংশন হবে না। আবার দেখো -1 এর জন্য ওয়ান, -1 এর জন্য টু, তাহলে এই -1 এর জন্য একবার ওয়ান পাচ্ছি, আবার কত পাচ্ছি, টু পাচ্ছি, তাহলে এটাই হবে না। আবার টু এর জন্য থ্রি, ওয়ান এর জন্য টু, টু এর জন্য পাচ্ছি থ্রি, আবার ওয়ান এর জন্য পাচ্ছি টু, তাহলে দুই রকম ইনপুটের জন্য দুই রকম আউটপুট, তাহলে এটা ফাংশন হবে। আবার -3 এর জন্য ফাইভ, -3 এর জন্য -4, তার মানে এটাইও হবে না, একবার ফাইভ পাচ্ছ, একবার কি পাচ্ছ, -4 পাচ্ছ, এটাও ফাংশন হবে না। ঠিক আছে, ঠিক আছে। সুচিতা চৌধুরী বলেছে স্ক্রিন দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ। তোমরা কারা কারা লাইভে যুক্ত আছো একটু দেখি, কমেন্ট করে জানাও তো। কেউ কি নাই এখানে? হ্যাঁ, অন্যান্য তো বাদ তো লাইভে অনেক বেশি স্টুডেন্ট থাকে। এই ইফতারের পরে ক্লাস দিলে কি লাইভে স্টুডেন্ট পাওয়া যায় না, তোমাদেরকে পাওয়া যায় না? হুম। আচ্ছা, তাহলে আহ বলছে এস একটা অন্যয় দেওয়া আছে। ঠিক আছে, অন্যটির ডোমেন গুলো হচ্ছে তাহলে 3, 3, 4, 5, অর্থাৎ 3, 4, 5, 3, 4, 5। ডোমেন কত হবে, 3, 4, 5। মনে রাখবা ডোমেইনে জাস্ট উপাদানগুলো কি হবে, একবার হবে, একই রকম উপাদানগুলো একবার হবে, এটা হবে না, কারণ এখানে কয়বার আছে, দুইবার আছে। ঠিক আছে, আর এগুলো তো হবেই না। ওকে, আচ্ছা, এরপর ফাংশন। তোমার একটা ফাংশন দেওয়া আছে, বলছে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স সমান জিরো হবে, তাহলে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স সমান যদি জিরো হয়, তাহলে সেখান থেকে এক্স এর মান বের করবা, এফ অফ এক্স সমান জিরো ধরে। তাহলে এফ অফ এক্স সমান যদি জিরো হয়, তাহলে এফ অফ এক্স সমান কত দেওয়া আছে, এক্স কিউব মাইনাস এক্স। ঠিক আছে, তারপর হচ্ছে -24, এটা সমান জিরো দেওয়া আছে না, এখান থেকে তুমি এক্স এর ভ্যালু বের করবা। এখান থেকে আমরা যদি এক্স এর ভ্যালু বের করি, আমরা চাইলে এটাও ক্যালকুলেটরে আমরা চাইলে করতে পারি। কিভাবে দেখো,
আমাদের যেহেতু এটা একটা ইকুয়েশন, ইকুয়েশন সলভ করার জন্য এখানে ডেডিকেটেড অপশন দেওয়া আছে। এই যে 5 দিবা। তারপর হচ্ছে এটা যেহেতু ত্রিঘাত ইকুয়েশন, তিন ঘাতি সমীকরণ, এই জন্য তুমি 4 অপশন দিবা। 4 অপশনে দেখা যাচ্ছে এক্স কিউব, এক্স স্কোয়ার, এক্স, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। এই যে এবার যদি আমরা কি করি, এবার এ এ দিতে বলতেছে। এ মানে হচ্ছে এখানে এক্স কিউবের সহগ, তাহলে 1। বি মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, মনে রাখবা এখানে কিন্তু এক্স স্কোয়ার নাই, ঠিক না? তো সেক্ষেত্রে না থাকলে ওটা জিরো দিতে হবে। না থাকলে সহগ হচ্ছে জিরো, অর্থাৎ জিরো ইন্টু এক্স স্কোয়ার আছে। আর এক্স এর সহগ হচ্ছে -1। আর ডি ডি মানে হচ্ছে এখানে ধ্রুবপদ, ধ্রুবপদ কত, -20। তাহলে ইকুয়াল দাও, জাস্ট এই যে একটা হচ্ছে 3, আর একটা হচ্ছে অবাস্তব একটা চলে আসতেছে। আচ্ছা, আচ্ছা, তাহলে 3 আসতেছে, ঠিক না? তাহলে এখানে আমরা জাস্ট 3 দেখাবো, বাকিগুলো কাইন্ড অফ কি চলে আসতেছে, অবাস্তব চলে আসতেছে, বের করা যায় না আর কি, গ্রহণযোগ্য হবে না আর কি। তাহলে 3টাই গ্রহণযোগ্য হবে। ওকে। এরপরে এফ অফ এক্স সমান এক্স এর মান কত, এটাও সেম, এটাও দেখার দরকার নাই তোমার। এফ অফ ওয়াই দেওয়া আছে, তো এখানে -1/2, এফ অফ -1/2 বের করতে বলছে। এফ অফ -1/2 মানে কত হবে, এফ অফ -1/2 মানে জাস্ট ওয়াই এর জায়গায় তুমি -1/2 বসাই দিবা। তাহলে ওয়াই এর জায়গায় তুমি এই যে -1/2 বসাই দিলে, তাহলে -1/2 ফুল স্কোয়ার, আর উপরে 1 প্লাস -1/2 ফুল স্কোয়ার প্লাস -1/2 ফুল কিউব, তাহলে কত আসে, নিচে আসে 1/4, উপর আছে 1 প্লাস 1/4 প্লাস 1/8। এখন তুমি যদি উভয় পাশে 8 গুণ করে দাও, তাহলে এটা হবে 8 প্লাস এখানে হবে 2, আর এখানে হবে 1, আর নিচে হবে 2। তাহলে সেক্ষেত্রে 8 9 10 11, 11/2 হচ্ছে। বাট আমাদের তো এটা মিলে নাই কেন, 8 2 1, নিচে 2, 8 9 10 11, 11/2 হচ্ছে। ও আচ্ছা, ওয়েট, এখানে তো কিউব আছে, ঠিক না? তো কিউবের কারণে এটা মাইনাস হয়ে যাবে, সরি, এটা মাইনাস হয়ে যাবে। এখানে যেহেতু -1/2 উপর কিউব আছে, তো এটা মাইনাস হলে এটাও মাইনাস হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের কত থাকবে, 8 9 10, 9/2 থাকবে। এই যে এটাই হচ্ছে আনসার। কি থাকবে ভাই, 9/2 কত থাকবে, 2 থাকবে। কি থাকবে ভাই, 9/2 কত থাকবে, 2 থাকবে। ওকে, ক্লিয়ার, বুঝা গেল? তাহলে এটার আনসার হচ্ছে এটাই। এরপরে এফ অফ -1 বের করা লাগবে, তাহলে এই যে এক্স এর জায়গায় জাস্ট -1 বসাই দিবা। ঠিক আছে, তোমরা চাইলে এটা এভাবেও করতে পারো, তোমরা চাইলে এই অংশটা ক্যালকুলেটরও চাইলে করতে পারো। তোমরা যারা পরীক্ষার হলে এই ইএস ক্যালকুলেটর নিবা, তারা মোটামুটি একটু সুবিধা ভোগ করবা, কারণ এখানে আসলে অনেক কিছু শর্টকাটে আসলে করা যায়। আর তোমাদের কাছে, যাদের কাছে এমএস এবং ইএস দুটাই আছে, তোমরা দুটাই নিবা। যদি কোনো টিচার যদি ব্যবহার করতে না দেয় ইএস, তাহলে সেক্ষেত্রে তোমরা এমএস ব্যবহার করবে। বাট আমি রিকমেন্ড করবো দুটোটা নাও, ঠিক আছে? প্রথমে 1 প্লাস দেখো ওয়াই, তোমার এখানে আলফা দিয়ে ওয়াই আসে না, এই যে ওয়াই আসে না, আলফা দিয়ে জাস্ট এটা প্রেস করলে ওয়াই চলে আসবে, এটার উপর স্কোয়ার দিবা, তারপর হচ্ছে প্লাস, আবার আলফা দিয়ে আবার এটা প্রেস করলে আবার আরেকটা ওয়াই চলে আসবে, এটার উপর 4 দিবা। ঠিক আছে, নিচে হচ্ছে জাস্ট ওয়াই এর উপর স্কোয়ার দিবা, আবার আলফা দিয়ে ওয়াই দিবা, এটার উপর স্কোয়ার দিবা। ঠিক আছে, এখন তুমি দেখো, এখন তুমি কি করছো, এখন তুমি ইনপুটটা দিছো। এখন তোমার মান বের করতে হবে কিসের জন্য, -1/2 জন্য না? এবার জাস্ট তুমি কি দিবা, এই সিএলসি দিবা। বলছো যে ওয়াই এর মান কত, মানে তুমি ওয়াই এর মান কত দিতে চাচ্ছ, তুমি -1/2 দিতে চাচ্ছ, এই জন্য -1/2 দিলাম। দেখো, 21/4 দিচ্ছে কেন, ও আচ্ছা, এখানে তো আমি y⁴ দিয়ে দিচ্ছি, এখানে y³ হবে, এটা y³ হবে। ঠিক আছে, আবার সিএলসি দিই, আবার -1/2 দিই, ইকুয়াল দিই, এ 9/2 দিচ্ছে। ঠিক আছে, যাদের একটু ক্যালকুলেশনে একটু ঝামেলা লাগে, তোমরা চাইলে মানে এই যে যখন এই ফাংশন দিয়ে তোমাকে এই ধরনের ওই যে হাফ টাফ দেওয়া থাকে, ওরকম ফাংশনের ভ্যালু যখন তোমাকে বের করতে বলে, তখন তুমি ডিরেক্টলি ক্যালকুলেটরে করে ফেলতে পারবা, ক্যালকুলেশন ঝামেলা এড়ানোর জন্য। ওকে, তো তুমি চাইলে এটাও করতে পারবে, যেমন ধরো আমরা যদি এটা যদি দিই, যেমন ধরো এই যে x⁴ আছে না, আলফা দিয়ে x দাও, টু দি পাওয়ার 4 দাও। ঠিক আছে, এরপরে হচ্ছে -7 আলফা দিয়ে x দাও, কিউব দাও, কিউব। এরপর হচ্ছে এরপর হচ্ছে -5, -5 দাও।
ঠিক আছে, এটা জাস্ট আমি তোমাকে শেখানোর জন্য দেখাচ্ছি। এখানে তোমার পরীক্ষায় জাস্ট এরকম ফ্র্যাকশন থাকলে তুমি ক্যালকুলেটরে প্রেস করবা, আদারওয়াইজ এগুলো ক্যালকুলেটর চেয়ে দ্রুত হয়ে যাবে, জাস্ট এখানে বসাইলে চিন্তা করলে হয়ে যায়। জাস্ট তোমাকে শেখানোর জন্য ক্যালকুলেটরের সিস্টেমটা। তুমি ইনপুট দিছো না, এবার এক্স এর মান -1 এর জন্য তোমাকে এটার ক্যালকুলেশন করতে হবে, এটার মান কত হয়। সিএলসি দাও, এক্স এর মান চাচ্ছে -1 দাও, ইকুয়াল দাও, এই যে 3 বের হয়ে গেছে। ঠিক আছে, কত আসছে তাইলে, কত আসছে, এটার মান হচ্ছে কি কত, 3। ওকে, এফ অফ এক্স এর মান দেওয়া আছে 3/x, বলছে এফ অফ 1/x কত হবে। তাহলে যেসব জায়গায় এক্স আছে সেখানে জাস্ট 1/x বসাই দিবা, তাহলে এখানে 1/x বসাইলে কত হবে, 3/1/x প্লাস 1, এটা আলটিমেটলি 3x প্লাস 1, কত হবে, 3x প্লাস 1। ঠিক আছে, বলছে এত হয় তবে এর কোন মানের জন্য এফ অফ -3 সমান 0 হবে। প্রথমে -3 বসাবা, দেখো এফ অফ -3 সমান 0, তার মানে এখানে -3 বসাই দিতে হবে। তাহলে এখানে -3 বসাইলে এটা -3 হোল কিউব প্লাস a ইন্টু -3 হোল স্কোয়ার -6 ইন্টু -3। ওকে, এরপর হচ্ছে -9 = 0। এখান থেকে তুমি আলটিমেটলি এর মানটা পেয়ে যাবে। তুমি যদি এখান থেকে এর মানটা বের করো তাহলে 2 আসবে। এখান থেকে তুমি যদি এর মানটা বের করো তাহলে ইউ উইল গেট 2। ওকে, তারপরে জি অফ এক্স সমান x⁴ প্লাস 5x³ -3 হলে জি অফ -1 এর মান কত। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে -1 বসিয়ে দিতে পারি। এগুলো সবগুলো আগের মতো, দরকার নেই, এটাও দরকার নেই, করাইলাম না। কে এর কোন মানে, যেগুলো সব সেম, সব একই সিস্টেমে। ঠিক আছে, এখান থেকে জাস্ট এই যে সামনে কয়েকটা দেখলে হবে, এই জন্য যেগুলো সেম এমসিকিউ গুলো ক্রস দিয়ে রাখো, মানে পরীক্ষার আগে ওগুলো দেখিও না, জাস্ট একটা দুইটা দেখলে হবে, এরকম যেভাবে আমি সলভ করে দিচ্ছি একটা দুইটা ওরকম দেখলে হবে, সেম গুলো করার দরকার নাই হুদাই। সেম জিনিস পরীক্ষার আগে বারবার দেখার দরকার নাই, তুমি জাস্ট সবগুলো দেখে রিভিশন দিয়ে নিবা একবার, মানে পরীক্ষার আগে যাতে সবটুকু তুমি একবার পড়ে যেতে পারো। ঠিক আছে, 68 নাম্বার, বলা হচ্ছে এফ অফ ওয়াই সমান কত, ওয়াই এর কোন মানের জন্য দরকার নাই, সেম সেম সেম। ওকে, এরপর এখানে এফ অফ এ সমান একটা বহুপদী দেওয়া আছে, এফ অফ 1 সমান 0, তাহলে এখানে 1 বসাইলে 0 হয়, দেখো 1 -7 + 6, হ্যাঁ 0 হয়। ঠিক আছে, এক নাম্বারটা। 2 বসাইলে 2 কিউব 2 কিউব -7 × 2 + 6, তাহলে 2 কিউব মানে হচ্ছে 8, 8 আর 6, হ্যাঁ 2 বসাইলেও 0 হয়। এ প্লাস 1, এ মাইনাস 1 বহুপদীর উৎপাদক। ঠিক আছে, তো উৎপাদক কেমনে বুঝবা, এটা সমান 0 ধরে যে মানটা আসবে সেটা যদি এখানে বসাই 0 পাও, তাহলে সেটা একটা উৎপাদক হবে। ঠিক আছে, অথবা ক্যালকুলেটরে তুমি সলভ করে ফেলতে পারো, এত কাহিনী না করে এটা ডিরেক্টলি সলভ করলে আসলে উৎপাদকটুকু বোঝা যায়। তাহলে এখানে -1 এখানে বসাইলে -1 প্লাস এটা সমান 0 ধরে এর মান -1 আসে, -1 এখানে বসাইলে এটা -1 হবে, এটা +7 + 6। হ্যাঁ, তাহলে এটাও 0 হচ্ছে না, তো তাহলে এটা উৎপাদক হচ্ছে না, এটা উৎপাদক না হইলে তো এটাই হবে না। ঠিক আছে, তাহলে এখানে 1 এবং 2 হবে আনসার। এটাও সেম, করার দরকার নাই। ওকে, বাকিগুলো সেম। আমাদের ডোমেন রেঞ্জ অলরেডি আমরা পড়ছি, ডোমেন হচ্ছে প্রথম উপাদান আর রেঞ্জ হচ্ছে দ্বিতীয় উপাদান, মানে শেষ উপাদান। আর ডোমেনে আমরা মেনলি কি করব, ডোমেনে আমরা মেনলি যতগুলো উপাদান আছে সবগুলো একবার একবার নিব। যেমন ধরি যে -3 3 4, তাহলে ডোমেন হবে -3 3 4, আর রেঞ্জ হবে 2 3 3 আছে না, তাহলে সেক্ষেত্রে এই যে 2 নিব আর 3 নিব, অর্থাৎ রেঞ্জ হবে 2 আর 3, মানে 3 দুইবার নিব না আমরা। ঠিক আছে, তো এখানে যদি আমরা যদি বলি এই যে এটা দেখো, এখানে হচ্ছে এটা হচ্ছে ডোমেইন আর এটা হচ্ছে রেঞ্জ, এটা হচ্ছে যদি রেঞ্জ বলতো তাহলে আমরা এটা দিতাম। ঠিক আছে, এটা হচ্ছে কি কি, এটা হচ্ছে রেঞ্জের সেট। ঠিক আছে, ওকে, এখন রেঞ্জ দরকার নাই, দরকার নাই, ডোমেইন রেঞ্জ দরকার নাই, ফাংশনের লেখচিত্র। এত ফাংশনের উপরস্থ বিন্দু কোনটি, দেখো এত ফাংশনের উপরস্থ বিন্দু সেটাই হবে যেটা এখানে বসাইলে বাম পক্ষ ডান পক্ষ সমান হবে, বুঝো।
এত ফাংশনের উপর বিন্দু সেটাই হবে যেটা এখানে বসাইলে বাম পক্ষ ডান পক্ষ সমান হবে। তুমি যদি এটা বসাই দাও যে এক্স এর মান 0, তো এখানে 0 বসাই দিলে 0 ইকুয়ালস টু ওয়াই এর মান -2 বসাইলে কিন্তু 1 হচ্ছে, 0 ইকুয়ালস টু 1 হচ্ছে না, তাহলে এটা বিন্দু না। -2 এখানে বসাইলে -6, আর 3 এখানে বসাইলে 6 হচ্ছে না, ঠিক আছে, 2 নাম্বারটাও হবে না। 1 এখানেও বসাইলে এখানে 3 হবে, আর এখানে 4 হবে, তাহলে এটাও হবে না। 4 নাম্বারটা এখানে বসাইলে 2 বসাইলে 3 দুগুণে 6, আর এখানে 3 বসাইলে 6, তার মানে 4 নাম্বারটাই হবে। অর্থাৎ 4 নাম্বার বিন্দুটা যদি আমরা এখানে বসাই তাহলে বাম পক্ষ ডান পক্ষ আমাদের কি হচ্ছে, সমান হচ্ছে। আমরা কি বলছিলাম যে এত রেখাটির উপরস্থ বিন্দু সেটাই হবে যেটা এখানে বসাইলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হবে, তাহলে 4 নাম্বার বসাইলে সেটা হয়, এবং সেজন্যই হচ্ছে 4 নাম্বারটা আনসার এখানে, ঠিক আছে। এত ফাংশনের লেখচিত্রের একটি বিন্দু হচ্ছে 1, 3। দেখো তুমি যদি 1 এখানে বসাও আর 3 এখানে বসাইলে, হ্যাঁ ঠিক আছে, হচ্ছে। লেখচিত্রটি একটি সরল রেখা। সরল রেখা কখন বুঝবা? এক্স এর উপর 2 থাকবে না কখনো, এক্স এর পাওয়ার 1। সরল রেখা হচ্ছে এক্স উ ওয়াই, এর ঘাত সবসময় 1 থাকবে। যদি এক্স ও ওয়াই এর ঘাত যদি 1 হয় তাহলে ওটা কি হবে ভাই? ওই সমীকরণটা সরল রেখা হবে। লেখচিত্রটি একটি বৃত্ত, তাহলে সরল রেখা হইলে বৃত্ত কেমনে হবে? দুটো তো পরস্পর সাংঘর্ষিক, ঠিক না? তাহলে আনসার হবে শুধুমাত্র 1 এবং 2। ক্লিয়ার ক্লিয়ার, বোঝা গেল? বুঝছো বুঝছো? ক্লিয়ার, বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে? কোথায় বলা পায়? একটু গ্রুপে শেয়ার করে দিই এটা। বীজ, তাহলে আমাদের আপাতত মোটামুটি আমাদের 2টা চ্যাপ্টার ডান। আমরা প্রথম চ্যাপ্টারও দেখলাম, দ্বিতীয় চ্যাপ্টারও দেখলাম, এবং প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টার থেকে যে এমসিকিউ গুলো মোটামুটি আসতে পারে আমরা সবগুলো মোটামুটি কুটিয়ে কুটিয়ে দেখলাম। এর বাইরে তোমাকে আর দেখতে হবে না। আমি যেটা বলছি যে এই সাজেশন তুমি যদি পড়ো তাহলে এর বাইরে মোটামুটি আর দেখার দরকার নাই, পরীক্ষার আগে এতটুকু দেখে গেলে না।